জুয়েল, আমরা আছেন কি শুরু? আছেন জুয়েল, এটা কি লাইভে গেছেন? আমি কি শুরু করব? জি জি স্যার, শুরু করেন স্যার। ওকে। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে তো। জি স্যার, স্যার শুরু করছি। জি জি, আসসালামু আলাইকুম। আহ, শুভ সন্ধ্যা। ব্যাংকিং সেক্টর পলিসি সাপোর্ট আয়োজিত আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার নাম আহসান হাবিব। আমি বিআইবিএম এ অধ্যাপক হিসেবে কর্মরত আছি। কয়েক মাস আগে আহ, একদিন সন্ধ্যায় ইব্রাহিম খালিদ স্যার আমাকে ফোন করে বললেন, আহসান, আপনি তো বণিক বার্তায় মাঝে মাঝে লিখেন, তো কাজী সাহেবের স্মরণে একটা কিছু লিখেছি, কার কাছে পাঠাবো বলেন তো? আমি বললাম, স্যার লেখাটাকে আমাকে পাঠাবেন, আমি পাঠিয়ে দেব, নাকি মেইল নাম্বারটা পাঠাবো? তো স্যার আমাকে বললেন, আচ্ছা ইমেইলটা আমাকে পাঠিয়ে দেন। আমি আসলে ও সময় ভাবিনি যে তার কয়েক মাসের মধ্যেই ঠিক স্যারের স্মরণেই এ ধরনের একটি অনুষ্ঠানের অংশ হতে হবে। বিআইবিএম এর সাথে চেয়ার প্রফেসর হিসেবে স্যার 5 বছর সম্পৃক্ত ছিলেন। সেই সূত্রে ওনার সংস্পর্শে আসার, কাজ করার, যোগাযোগ রাখার, ওনার কাছ থেকে শেখার সুযোগ হয়েছিল। ইব্রাহিম খালিদ স্যার ছাড়া আমি ঠিক এমন কাউকে জানি না যিনি সরকারি, বেসরকারি, বিশেষায়িত ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকেও সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বুঝেছেন, অনুধাবন করেছেন, সমস্যাগুলোকে স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং সমাধানের জন্য শেষ দিন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গেছেন। একটা বিবেচনায় আমার কাছে স্যারকে সাধারণের থেকে সম্পূর্ণভাবে আলাদা, অনন্য এবং অসাধারণ মনে হয়, আর সেটা হলো কোনো তার মতামত, তার দৃষ্টিভঙ্গিকে উনি খুবই দৃঢ়ভাবে, সুস্পষ্টভাবে, সরলতার সাথে উপস্থাপন করতে পারতেন। আমি সরলতা বলতে তার শিশুসুলভ অভিব্যক্তির কথা বলছি। কোনো উদ্দেশ্য অর্জনের জন্য উনি নিজের মতামতকে যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করতেন এবং কে কি ভাবছেন, কে কি মনে করছেন, এগুলো খুব একটা উনি ওনার বিবেচনায় নিতেন না, আর এগুলো উনি সৎ উদ্দেশ্যেই করতেন। আর নিজের মধ্যকার ওনার এই যে শিশু, তাকে উনি যত্নের সাথে লালন করেছেন কচিকাচার আসরের মতো প্রতিষ্ঠানের সাথে এতটা সময় সম্পৃক্ত থেকে। আমার মনে হয় আমরা বড় হই আর পরিপক্ক হবার সাথে সাথে আমাদের কথায় আর ব্যবহারে ভারসাম্য রক্ষার একটা সুবিধাবাদী গুণ আমরা অর্জন করি সমাজে প্রতিপত্তি ধরে রাখার জন্য বা প্রতিপত্তি অর্জনের জন্য, যেটা বোধহয় ওনাকে স্পর্শ করেনি। ইব্রাহিম খালেদ স্যারকে একজন দেশভক্ত এবং বাংলা ভাষাভক্ত হিসেবে আমি দেখেছি। আমার মনে আছে এই কয়েক বছর আগে ফেব্রুয়ারি মাসে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসিসের একটা অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি ছিলেন। মডারেটর আমাদের সবাইকে বললেন, আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে, যে আপনারা সবাই ইংরেজিতে কথা বলবেন, কারণ এখানে অনেক বিদেশি আছেন। এবং আমরা যথারীতি ইংরেজিতে কথা বললাম, আমরা আমাদের কথাগুলো উপস্থাপন করলাম। কিন্তু ওনার বক্তব্যের সময় উনি খুব সুস্পষ্ট ভাষায় নির্দ্বিধায় বললেন যে আমি বিদেশিদের কাছে ক্ষমা প্রার্থী, ফেব্রুয়ারি মাসে আমি ইংরেজিতে কোনো কথা বলবো না, আমি বাংলায় আমার বক্তব্য উপস্থাপন করব। এবং উনি ওনার চিরাচরিত সুস্পষ্ট ভাষায় উনি ওনার বক্তব্য উপস্থাপন করলেন। ইব্রাহিম খালেদ স্যারের বক্তৃতায়, আলোচনায় সম্ভবত যে বিষয়টি সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে সেটিই বোধহয় কর্পোরেট গভর্নেন্স। আর সেই বিষয়টাকে সামনে রেখেই ওনাকে আমরা আজকে স্মরণ করার চেষ্টা করছি। আমাদের সাথে আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের দুজন সম্মানিত প্রাক্তন গভর্নর, ডক্টর সালেউদ্দিন স্যার আছেন আমাদের সাথে, ডক্টর আতিউর রহমান স্যার আছেন আমাদের সাথে, আছেন পিআরআই এর সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর আহসান এস মনসুর স্যার, আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএএসএম এর ডিরেক্টর জেনারেল ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান অফ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ জনাব আনিসে খান, এবং এবিপি এর বর্তমান চেয়ারম্যান জনাব আলী রেজা ইফতেখার। আমাদের সম্মানিত আলোচকবৃন্দের বক্তব্য শোনার পূর্বে
আমরা বিএসপিএস এর পক্ষ থেকে স্যারের সম্মানে তৈরি একটি ছোট্ট তথ্যচিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার সাথে দেখা হয় এবং তার যেটা একটা অ্যাপ্রোচ ছিল সহজ সরল ভাবে সংখ্যাটা বলে, এমন তার বলার পেছনে যেটা ছিল কোনো একটা অভিপ্রায় বা কোনো এজেন্ডা ছিল না যে আমি এমন শ্রোতা থাকলে এইভাবে বলবো, আবার অন্যখানে গেলে আবার তাদেরকে খুশি করার জন্য বা তাদেরকে অখুশি না করার জন্য আমি বলবো। সহজ সরল ভাষায় উনি তার যে যতটুকু জ্ঞান ছিল সেগুলো বলতো। সেই হিসাবে পরে তার সাথে আমার যোগাযোগ সোনালী ব্যাংকে যখন এমডি ছিলেন, তারপরে আর পূবালী ব্যাংকে যখন এমডি ছিলেন তখন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম, তখন তো প্রত্যক্ষ ভাবে তার সাথে আমার যোগাযোগ তার ব্যাংকিং সেক্টর সম্পর্কে। এবং তার একটা পার্সোনাল ইস্যু ছিল আমার মনে হয়, সোনালী ব্যাংকে যখন এমডি ছিলেন তখন আমি একটা বিষয় তাকে অনুরোধ করেছিলাম। আমার এক খালুর একটা প্রবলেম ছিল, উনি বেশি তো কথা বলতেন না, মৃদুভাষী, আমাকে বললেন যে ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি, এবং সেখানে যাদেরকে বলে দিয়েছেন এবং যথাযথ কোনো ব্যয়নি ছিল না, সেটা তাকে যথাযথভাবে ত্বরান্বিত করেছেন। তারপরে অন্য অন্য বিষয়ে তার সাথে অন্য অনেক আলাপ হয়েছে। আমার একটা মনে আছে, আমি যখন গভর্নর হলাম তখন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে একটা সেমিনার এপিডিতে, প্ল্যানিং একাডেমিতে, আমি আমার তো স্পষ্টভাবে খালিকুজ্জামান সাহেব তখন উনি প্রেসাইড করছেন। ফরেন এক্সচেঞ্জ তখন ফরেন এক্সচেঞ্জ নিয়ে কিভাবে ম্যানেজ করবো, তো তুমি সহজ ভাষায় আমাকে দেখে হয়তো বললে যে ফরেন এক্সচেঞ্জের যে জ্ঞানগুলো আছে যেভাবে সে করা, ডাংগুটি খেলার নিয়ম দিয়ে ফরেন এক্সচেঞ্জ ক্রিকেট খেলা যায় না, মানে সেটা একটা বিষয় করলেন যে খুব আর্কাইক ওয়েতে ফরেন রিজার্ভ ম্যানেজমেন্ট করা যাবে না। আমি অবশ্য পরে প্রতিদিন আমার ভাষণে বলছি না, ডাংগুটি খেলার দিয়ে আমরা করছি না, তবে হয়তো অনেক কিছু শেখার আছে। আমরা প্রথম 2003-এ মাত্র এটা ফ্লেক্সিবল অ্যাক্টিভিটিতে গেছি, আমি 5-এ জয়েন করেছি, অনেক কিছুই আছে, আমার সহকর্মীরা কাজ করি, তাহলে মোটামুটি আমরা চেষ্টা করছি। বাট ওনার যে সেটা ছিল প্রতিপাদ্য বিষয় যে এটাকে ভালোভাবে প্রথম দৃষ্টি দেবেন, কারণ এটার ব্যাপারে খুব একটা বড় একটা। অতএব এই যে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার ব্যাপারে ওনার যে দৃষ্টিভঙ্গি সেগুলো, তারপরে তার যে আপনার আজকে যে প্রতিপাদ্য বিষয় যেটা কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে উনি নিজে অত্যন্ত সৎ, স্বচ্ছ, জবাবদিহিতার সাথে কর্পোরেট গভর্নেন্স যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো চালাতেন
এটা তার মানে প্র্যাকটিস যেটা উনি করতেন সেটা যেটা বিশ্বাস প্র্যাকটিস করতেন, কথা বলার হিসেবে পেছনে কোনো ইসে ছিল না। আরেকটা জিনিস আপনি দেখবেন তার বিশেষ করে কয়েকটা ব্যাপারে, ব্যাংকিং সেক্টরের ব্যাপারে আমার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়তো ডিফল্ট লোনের ব্যাপারে যখন সেমিনার হয় আমি থাকি তখন উনিও আলোচনা করেন, ঋণ খেলাপিদের ব্যাপারে উনি স্পষ্ট ভাবে কথা বলতেন। ওনার কথাগুলো আপনার জানেন, উনি কয়েকগুলো ফ্রেজ ইউজ করছেন, বিশেষ করে শেয়ার কেলেঙ্কারির ব্যাপারে, কারা শেয়ার কেলেঙ্কারি কি করেছিল। ওটা একটা প্রকৃষ্ট একটা উদাহরণ, ওটা সততা, স্বচ্ছতা এবং সাহসের ব্যাপার। সব কথা সাহস করা অনেকে বলতে চায় না, বলে না, কিন্তু উনি বলেছেন কতটুকু সেটা রিকমেন্ডেশন হিসেবে সেটা সরকারের ব্যাপার, কর্তৃপক্ষের ব্যাপার, কিন্তু ওটা দমে থাকে। তারপরেও কিন্তু ওটা বোধহয় থেমে যান নাই, উনি অনেকবার অনেক সাথে এটা করেছেন। আরেকটা জিনিস আমি বলি, ওনার কিন্তু প্রশিক্ষণের প্রতি প্রচুর উৎসাহ ছিল। বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, বিএসটি বলে একটা অর্গানাইজেশন এখনো আছে, সেটা কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি অনেক আগে থেকে ছিলাম। মাঝখানে কিছু ছেদ করে ডক্টর মকসুদ আলী যখন প্রথম থেকে শুরু করেন, কাজী সৈয়দ আব্দুল সামাদ ওনার পিএটিসি ছিলেন, তখন আমিও তখন জড়িত ছিলাম। পরে অবশ্য ডক্টর সাজেদ হোসেন একটা হাল ধরলেন। ইব্রাহিম খালিদ সাহেব কিন্তু বহুদিন মহাসচিব ছিলেন, কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে প্রশিক্ষণ, বিশেষ করে যারা প্রশিক্ষক তাদের মধ্যে আমি যেহেতু বার্ডে ছিলাম, প্রশিক্ষণের ব্যাপারে আমি কথা বলতাম। কিন্তু ইব্রাহিম খালিদ শুধু ব্যাংকিং প্রশিক্ষণ না, আর্থিক প্রতিষ্ঠান, রুরাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট এবং বিশেষ করে আপনার বিজনেস ম্যানেজমেন্টের প্রশিক্ষণের ব্যাপারে সে করতেন এবং গাইড করতেন। এবং একটা ম্যাগাজিন আছে প্রশিক্ষায়ন, সেটা 6 মাস পর পর বের হয়, সেটা কয়েকটা এডিট করেছেন উনি অত্যন্ত দক্ষভাবে। অথবা আমি বলবো যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, মানুষকে আপনার দক্ষতা দেওয়া এবং সেটা ইন্টারনেট করে এটা ব্যবহার করা, সেইভাবে তার ব্যবস্থাপনা আছে। আমি এবং উনি কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু একেবারে থেমে থাকেন। আমার মনে আছে কয়েক মাস আগে হঠাৎ করে আমাকে টেলিফোন করলেন, আমি বললাম কি ব্যাপার, কয়েকটা জিনিস আপনার কাছে একটু ক্লারিফাই, মানে আমার একটা জিনিস লিখতে যাচ্ছি, আমি একটু আপনার কাছ থেকে একটু জেনে নেই এগুলো জিনিসগুলো আমি যেগুলো বলছি বা একটা প্রশ্ন আছে সে কিনা। আমার ঠিক মনে নাই কি উনি কয়েকটা জিনিস একটু ক্লারিফিকেশন চাইলেন টেলিফোনে। তারপর আমি বললাম যে এইগুলি বলে, আমি বললাম আপনার শরীর কেমন আছে? শরীরটাকে আগের মতো সে না একটু দুর্বল। তখন ওই কোভিড এর আগে, কিন্তু কোভিড ইমিডিয়েট আগে, হয়তো 2019-এর প্রথম দিকে বা 2020-এর প্রথম দিকে আছে, কিন্তু বেরোই না। অতএব উনি কিন্তু লেখালেখি করতেন। পরে যখন উনি অসুস্থ হলেন, আমাদের মানে আমি আত্মীয়র মধ্যে ট্র্যাক রেখে, আমি ট্র্যাক রেখেছি কারণ ডক্টর কাজী শাহাবুদ্দিন ভাই আমাদের খুব ক্লোজ, উনি অলমোস্ট ডেইলি টেলিফোনের, কারণ ডক্টর কাজী শাহাবুদ্দিন ফার্স্ট কাজিন, কিন্তু ওনারা আমাকে বললেন যে আমার খালেদ ইব্রাহিম খালেদ তো আমার আম্মার খালাতো ভাইয়ের ছেলে, ওনার তো এই পিজিতে নিয়ে গেছে, এখন আবার আমি বললাম যে আমি শুনেছি উনি নাকি আইসিইউতে গেছে। তবে আমরা দোয়া করছিলাম সবসময়। যেমন অনেকটাই আমাদের সহকর্মী কাশ্মীর ব্যাপারটা যখন শুনলাম, আমি কাশ্মীর হয়তো ফিরে আসবে, কাশ্মীর হয়তো কোনো গুণবান ব্যক্তি, কিন্তু ইব্রাহিম খালিদ সাহেবের ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং সবাইকে উনি আমাদেরকে শোক সঞ্চয় করে চলে গেছেন। কিন্তু একটা জিনিস আমি বলবো, ইব্রাহিম খালিদ সাহেবের যে অবদানটা সর্বস্তরের লোক, শুধু ব্যাংকার না, আমি বলবো ব্যবসায়ী, দু একজন তো হার্ট হয়েছে তার, কিন্তু তারাও যে তাকে মনে প্রাণে একেবারে শ্রদ্ধা করে তা না, অত সামনে বলেন না, অর্থাৎ এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব। আর কচি কাচার মেলাটা আমি জানতে পেরেছি অনেক আগে থেকে, কারণ আমার অনেক ক্লোজ বন্ধু বান্ধব ছিলেন কচি কাচাতে, আর আমিও তো ওল্ড টাউনে থাকতাম, কচি কাচা যারা যেত আমিও প্রত্যক্ষভাবে তেমন যেতাম না। তখন থেকে কিন্তু ইব্রাহিম খালিদ সাহেব বলতে ওই জিনিসের কিন্তু আরেকটা ওনার অধ্যায়, যে সেটা আমাকে দিন বলছিলেন যে একটা বই টই কি জানি পাঠাবো, আমি বলছিলাম আমি বলে আমি কোথাও বলবো কচি কাচার অফিসে পাঠিয়ে দিন, সেগুন বাগিচা, ওটা তো জানা আমার ধানমন্ডিতে পাঠাতে হবে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু একটা বড় অবদান, এবং সবাই মানে কচি কাচার লোকজন শুরু করে ব্যাংক সেক্টর, ব্যবসা সেগুলো তাকে মনে রাখছেন এবং সেটা সেটা তার বড় হয়েছে। আমি মনে করি তার আদর্শটা, তার নীতিটা, তার শিক্ষাগুলো, তার সেগুলো যেন আমরা আমাদের তো বয়স অনেকটা হয়ে গেছে, আমাদের নতুন জেনারেশন যারা আছে, এখানে তো ব্যাংকার অনেকেই আছে, আমি ইফতেখারকে দেখতে, আমি সব মোটামুটি এখনো জড়িত, তারা যেন ইব্রাহিম খালিদ সাহেবের সেটা, কারণ আমি তো প্রত্যক্ষভাবে তাকে দেখেছি ব্যাংকিং সেক্টরে সেতে, এবং এই জিনিসটা যদি আমরা ফলো করি ডেফিনেটলি আমাদের আর্থিক বা সার্বিক ভাবে জনগণের উন্নতি আমরা, আমি দোয়া করি তার আল্লাহর কাছে দোয়া করি যেন বেশ করুক,
এবং তার সংসদ পরিবারের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এবার আমাদের আতিউর রহমান স্যারের কাছে আসবো। আমি আতিউর রহমান স্যারের মুখে সবসময় খালেদ ভাই বলতে শুনতাম। স্যার খালেদ ভাই বলতেন ওনাকে। একটু স্যার আপনার কাছে শুনবো, আপনি খুব কাছের থেকে ওনাকে দেখেছেন এবং আপনি উনি যেভাবে কর্পোরেট গভর্নেন্সে যে পরিবর্তনগুলো আনতে চেয়েছেন আমাদের ব্যাংকিং খাতে, যেভাবে চেয়েছেন সেই দিকটা একটু তুলে ধরে যেভাবে আপনি ওনাকে দেখেছেন, ওনার দৃষ্টিভঙ্গিগুলোকে একটু আমাদের সামনে যদি তুলে ধরেন। আতিউর রহমান স্যার। ধন্যবাদ আহসান। আমার একটু আগেই আমাদের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ কথা বলেছেন। উপস্থিত আরো আছেন আহসান মনসুর ভাই, উপস্থিত আছেন আলী রেজা ইফতেখার এবং আনিসে খান, আরো অন্যান্য অনেকেই। তুমি সত্যি বলেছো, খালেদ ভাই আমার কাছে অনেকটাই আমার পরিবারের বড় ভাইয়ের মতোই ছিলেন। এমন কোনো সপ্তাহ ছিল না যেদিন তিনি কচিকাঁচার মেলা থেকে ফেরার পথে আমার বাড়িতে না এসেছেন। সন্ধ্যার দিকে টেলিফোন করতেন যে আপনি তো বাসায় আছেন। হ্যাঁ, এসে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে আমাদের এক রোড পরেই ওনার বাড়ি, সুতরাং তার চলে যেতেন। এবং মৃত্যুর বোধহয় 15-20 দিন আগেও হঠাৎ করে একদিন টেলিফোন করলেন এবং টেলিফোন করে কিছু কষ্টের কথা বললেন। আমি সেই সব কষ্টের কথা এখানে বলতে চাই না, সেটি যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত আমরা আলোচনায় আমি সেটা আনতে চাই না। অনেকক্ষণ বললেন, আমি বললাম, আমি বিষয়টি নিয়ে পিক আপও করলাম, কিন্তু শেষ পর্যন্ত সমাধান করতে পারিনি। যাকে তারপর হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলেন। প্রথমে তাকে একটা হসপিটালে নেওয়া হয়েছিল, কিন্তু খুবই ছটফটে মানুষ। 2 দিন থাকার পর সে হসপিটাল থেকে তিনি চলে এলেন। আমি পরে খোঁজ নিলাম যে কি হয়েছে। ছোট ভাই বললেন যে ওনাকে রাখা যাচ্ছে না, ওনার বলে যে না, আমার কোনো অসুবিধা নেই, চলে এসছে। তারপরে নিজের বাড়িতেই তিনি পড়ে গিয়েছিলেন, তার ইমব্যালেন্স হয়েছিল, পটাশিয়াম ইমব্যালেন্স, এবং সেই ইমব্যালেন্সের কারণে তিনি পড়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে পড়লেন। তারপর আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে চিকিৎসা চললো। এবং আমি সবসময় যোগাযোগ রাখছিলাম এবং ছোট ভাইকে বলছিলাম যে খালেদ ভাইকে এই প্রাইভেট হসপিটালে রাখার চেয়ে আপনি সরকারি, বিশেষ করে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে আসেন, সেখানে আমরা সব রকমের সহযোগিতা দিতে পারবো। আর ফাইন্যান্সিয়াল তো একটা ব্যাপারও আছে, এটাও তাকে অনেকটা কাবু করে ফেলছিল, কারণ শেষ দিকে তার সেরকম মানে একটা প্রতিষ্ঠিত কোনো আয়ের উৎস ছিল না। শেষ দিকে আমরা বিআইবিএম এ রেখেছিলাম প্রায় 5 বছরের মতো। আমি চলে আসার পরে তাকে সেখানেও কন্টিনিউ করা যায়নি যে কোনো কারণে। তো একটা নিয়মিত তার ছিল না, তবুও তিনি তো হার মানা মানুষ নয়। হঠাৎ করে একদিন ছোট ভাই বললেন যে আসলে তাকে বঙ্গবন্ধুতে নেওয়া উচিত। আমি তাড়াতাড়ি ব্যবস্থা করলাম এবং বঙ্গবন্ধু মেডিকেল নিয়ে গেলাম। সেখানে কিন্তু ভালো হয়ে গেছেন, তার পরিস্থিতির খুব উন্নতি হচ্ছিল এবং আমরা খুব আশাবাদী। এমনও হয়েছে, আপনাদের আজকে জানাই ব্যক্তিগত, যদিও আমরা একটা নার্স ঠিক করেছিলাম, অলরেডি একটা প্রফেশনাল নার্স ঠিক করলাম যে খালেদ ভাই ফিরে আসবেন বাসায়, তখন এই বাড়ির সদস্যরা তাকে সেই যত্ন দিতে পারবেন না, সুতরাং একটি নার্স একজনকে আমরা ঠিক করে ফেললাম। তিনি প্রায়ই আমাদেরকে টেলিফোন করতেন এবং মৃত্যুর একদিন আগেও টেলিফোন করেছেন যে আমি কবে জয়েন করব। আমরা কিছুই বলতে পারছিলাম না, এত কষ্টকর লাগছিল। সুস্থ হয়ে যাওয়ার পরে আবার রিল্যাক্স করলো। এই রোগে নাকি এরকম হয়। আমার স্ত্রী ডাক্তার, সেজন্য সর্বক্ষণই বলছিল যে এই কোভিড এর একটি বড় সংকট হলো যে সুস্থ হয়ে যাবার পরেও আবার নতুন করে অ্যাটাক হয়।
এটা এটা ওই আইসিইউ থেকেই হয়ে যায়, ওখানে ভাইরাস অনেক ঘোরাফেরা করে, তো আবার অ্যাটাক করে। তো সেই দ্বিতীয় অ্যাটাকে তিনি কাবু হয়ে গেলেন, এবং আমরা যেটা সালে ভাই বললেন, আমরা সবসময় আশা করেছিলাম যে ফিরে আসবেন, কিন্তু তিনি ফিরে এলেন না। তিনি লিগাসি যেটা রেখে গেছেন সেটি অত্যন্ত উজ্জ্বল, বলিষ্ঠ, এবং আমাদের তরুণ ব্যাংকারদের জন্য একটা শিক্ষণীয় আমি বলবো। তিনি কালোকে কালো, সাদাকে সাদা বলতে কখনোই দ্বিধা করতেন না, খুব স্পষ্ট করে কথা বলতেন। এমনকি সেটি তার যদি খুব ঘনিষ্ঠ জন হন, আমিও যদি হই, আমাকেও ছেড়ে দিতেন না। সুতরাং এই যে এই এরকম একটি মানে আমি বলবো যে সৎ উদ্দেশ্যে সমালোচনা করা, এরকম মানুষ আমাদের সমাজে কজনই বা আছে, এবং তিনি সেটি করেছেন। এবং তিনি এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে যে কত অনুভব করতেন এবং কতটা উদ্বিগ্ন ছিলেন, আমি একটি দুটি উদাহরণ দিলে বোঝা যাবে। আমি তখন বাংলাদেশ ব্যাংক থেকে ছেড়ে চলে এসেছি, সুতরাং আমি বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন এগুলোর মধ্যে আর যাই না। হঠাৎ করে আপনারা সবাই জানেন, যখন ব্যাংক কোম্পানি আইন আবার রিভাইজ করা হচ্ছিল, তখন পরিবারের সংখ্যা এবং পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হলো। এটা আমার মনে হয় যে সব এমডিরা এখানে জানে আছেন, যারা জানেন। তিনি এত অস্থির হয়ে গেলেন খালেদ ভাই যে না, এটা করতে দেওয়া হবে না। আমি বললাম যে এটা আপনি তো থামাতে পারবেন না, আপনি কেন এত কষ্ট করছেন? বললেন যে না, আপনি চলেন আমার সাথে। আমি বললাম যে আমি তো কোথাও যাই না এখন আর। বলে যে না, আপনি আমার সাথে চলেন। আমাকে কোথায় নিয়ে যাবেন? বলে উঠেন গাড়িতে, তারপরে বলবো। তো গাড়িতে তুললেন, নিয়ে গেলাম। আমি নাম বলবো না, এমন একটা জায়গায় নিয়ে গেলেন আমাকে, যিনি খুবই এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট, তিনি আইন সংস্কারের সাথে জড়িত। তো তার কাছে গিয়ে পুরো এই কি হবে, কি সংকটটা হবে, এটা যদি সত্যি সত্যি রিভাইজড হয়ে যায় এই আইনটা, তাহলে কি হবে, এতগুলো সদস্য একজন পরিবার থেকে আসলে কি সংকট হবে, সেটা তিনি বললেন। আমাকে সাক্ষী, আমাকে বললেন যে সাবেক গভর্নরকে নিয়ে এসেছি, ওনাকে জিজ্ঞেস করেন যে এটা কি হবে। আমি বললাম যে উনি যেটা বলছেন এর বাইরে তো আমার কিছু বলার নাই। তবে সাথে সাথে তিনি যেটা বললেন যে আপনাদের দুজনকে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু এটা হবেই, এটা ঠেকানো যাবে না। এবং কেন ঠেকানো যাবে না তার একটা বিস্তারিত ব্যাখ্যা দিলেন। আমি খালেদ ভাইকে বললাম যে খালেদ ভাই, এরপরে আর এখানে পুশ করে তো কোনো লাভ নেই, তো আপনি এটা আপনার মনের মধ্যেই রাখেন, সুযোগ পেলে লিখবেন, বলবেন, কিন্তু এটা এর চেয়ে বেশি আর করা গেল না। এরকম একটা প্যাশনেট, আমি এই উদাহরণটা দিলাম এই কারণে, তিনি কিন্তু ব্যাংকিং সেক্টরের কোনো ডিরেক্টর না, তিনি কোনো এমডি না, তিনি কিন্তু এই সেক্টরটাকে তিনি এত প্রাণ মন দিয়ে ভালোবাসতেন যে এর যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য এরকম একটি লাস্ট ট্রাই তিনি দিয়েছিলেন। শেষ পর্যন্ত তো সেটা রক্ষা করা যায়নি, আপনারা সকলেই জানেন। একটি উদাহরণ দিলাম। আরেকটি উদাহরণ দিই, তখন তিনি সোনালী ব্যাংকের এমডি, আমি ব্যাংকের বোর্ডের মেম্বার। হঠাৎ করে দেখি সকালবেলা একদিন খালেদ ভাই আমার পরিবারের বাড়িতে এসে উপস্থিত, খুবই বিপর্যস্ত। আমি বললাম যে কি হয়েছে খালেদ ভাই, আপনাকে তো কখনো এরকম মনে হয় না, কি হয়েছে? তো বলেছে যে সোনালী ব্যাংকে আপনি তো জানেন যে ওখানকার পরিস্থিতি কি খারাপ, ওখানকার ইউনিয়ন আমাকে হুমকি দিচ্ছে, আমাকে নাকি মানে অপদস্থ করবে এবং আমাকে ঢুকতে দিবে না। আমি বললাম যেটা কথা হলো, ব্যাংকের এমডি কে ব্যাংকে ঢুকতে দিবে না, তাহলে ব্যাংক চলবে কেমন করে? আমি বললাম যে আপনি বসুন, চাটা খান। আমি সাথে সাথে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেব ছিলেন, আমি তাকে টেলিফোন করে বললাম যে এই যদি হয় পরিস্থিতি, তাহলে আমরা ব্যাংকের থেকে কি করব, আমরা বোর্ডের থেকে তো কোনো লাভ নেই, আপনি একটা ব্যবস্থা করুন। উনি খুবই রেসপন্সিবল ছিলেন, সাথে সাথে বললেন যে ওনাকে আপনি চা খাওয়ান এবং রেখে দেন, আমি পুলিশ পাঠাচ্ছি আপনার বাড়িতে। পুলিশ, এক ভ্যান পুলিশ আসলো, পুলিশ এসে খালেদ ভাইকে নিয়ে গেলেন তার ব্যাংকের অফিসে, হেডকোয়ার্টার। এবং আমি বললাম যে আপনি যেভাবে চালাচ্ছিলেন সেভাবেই চালান, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি আপনার সাথে। তো
তো এরকম একজন মানুষ, নীতির প্রশ্নে আপোষ করবেন না, প্রয়োজন হলে পরে ফাইট করবেন, এরকম একজন মানুষ ছিলেন খালেদ ভাই। এটি হলো, আমি জাস্ট বললাম যে একটা চরিত্র কিভাবে কতটা শক্ত থাকতে পারে অ্যাডভার্স কন্ডিশনেও, এগুলো তো তার আর অন্যান্য যে গুণাবলীর কথা সালে ভাই বললেন, আমিও একমত। তিনি একজন মনে প্রাণে একজন ভালো মানুষ, একজন শুভ মনের মানুষ। আর সবচেয়ে বড় গুণ যেটি হলো সেটি হলো যে তিনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে খুবই একজন ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। এবং সালে ভাই বলেছেন যে একটি প্রশিক্ষণ অ্যাসোসিয়েশনের সাথে ছিলেন। তিনি কিন্তু এমবিএ অ্যাসোসিয়েশনেরও একজন কর্মকর্তা ছিলেন, এমবিএ অ্যাসোসিয়েশনের ভাইস সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট ছিলেন, এবং আমাকে কয়েকবার নিয়ে গেছেন, আমার একটু মনে আছে আর কি। তো সেখানেও তিনি জনশক্তি উন্নয়নের জন্য সবসময় কাজ করছেন। যখন তিনি পূবালী ব্যাংকে গেলেন, পূবালী ব্যাংকের ইফতেখাররা ভালো বলতে পারবে, তখন এনপিএল লেভেল ছিল অ্যারাউন্ড 35 or 36 এরকম। সেই জায়গা থেকে তিনি এটাকে নামিয়ে কোন জায়গায় এনেছিলেন তোমরা আপনারা সবাই জানেন। এবং পূবালী ব্যাংককে আজকে যে শক্তিশালী একটি ব্যাংকে পরিণত করার পেছনে ইব্রাহিম খালেদের অবদান কতটা ছিল, এবং তিনি যেটা করেছিলেন ওই ব্যাংকে থাকাকালীনই আমাদের মনে আছে, কারণ আমাদের যুক্ত করেছিলেন। তিনি গিয়ে পূবালী ব্যাংকে বললেন যে আমরা অ্যাডহক কোনো অ্যাপয়েন্টমেন্ট দিব না, এবং পরীক্ষা নিয়ে যেরকম অন্য ব্যাংকে হয়, ভালো ব্যাংকে হয়, সেরকম পরীক্ষা নেব, ট্রেনিং এর ব্যবস্থা করব, তারপর আমরা নতুন কর্মকর্তাদের নেব। এবং সেই পরীক্ষার পুরো প্রসেসে আমি যুক্ত ছিলাম। এই জন্য আমার মনে আছে যে আমরা পরীক্ষা নিলাম এবং তারপরে ভাইবার ব্যবস্থা করলাম, সেটাও আমরা ছিলাম। এবং পরবর্তীকালে যখন ট্রেনিং শুরু হলো তখনও আমাদেরকে তিনি কাজে লাগালেন। এবং এই যে নিউ ব্যাচ অফ অফিসার্স তিনি সেখানে যুক্ত করলেন, তারাই কিন্তু আজকে এখন মিড লেভেল আপার লেভেলে উঠে এসেছে, বা কেউ কেউ এমডি হয়েছেন। তো সুতরাং এইভাবে একটা প্রতিষ্ঠানকে তিনি দাঁড় করিয়েছেন, এবং একটা প্রতিষ্ঠানকে সত্যি ওন করে তিনি এটাকে দাঁড় করিয়েছেন। যখন তিনি কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তখন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কৃষি ঋণের একটা নীতিমালা তৈরি করেছিলাম, যে নীতিমালাতে তিনি বিরাট কন্ট্রিবিউশন করেছিলেন। শাইখ সিরাজ, আব্দুল সাত্তার মন্ডল এবং খালেদ ভাই, এরা তিনজনেই ছিলেন সেই কমিটিতে। এবং তারা আমাদের এই নীতিমালাটা, এমনকি যে প্রাইভেট ব্যাংকও যে কৃষি ঋণ দিতে হবে সেই নীতিমালা সেই সময়টা আমরা করতে পেরেছিলাম। এবং একই সঙ্গে তিনি প্রকাশ্যে ঋণ দেবার যে কালচার, সেটা কিন্তু তিনি শুরু করেছিলেন। এবং পরবর্তীকালে আমাদের সময়ে বিভিন্ন সময় আমাকে নিয়ে গেছেন বিভিন্ন জায়গাতে, যে প্রকাশ্যে যদি আমরা আলোর মধ্যে যদি একটা সুইও ফেলি তাও দেখা যেতে পারে। সুতরাং আমরা কৃষকদের লোন দিলাম কি দিলাম না সেটা দেখার জন্য আসলে প্রকাশ্যে লোন দান করা উচিত। এবং এইভাবে তিনি কিন্তু একটা কালচার অফ অ্যাকাউন্টেবিলিটি তৈরি করেছিলেন। পরবর্তীকালে হয়তো এখন আর সেই সিস্টেম অতটা কাজ করছে না, কিন্তু তিনি যতদিন ছিলেন চেষ্টা করেছেন যে কতটা জবাবদিহিতা, কতটা স্পষ্টতা আনা যেতে পারে। এই সুযোগে আমরা তো খালেদ ভাইয়ের কচিকাচার কথা শুনলাম, সেটাও আমি দেখেছি। একদিন হঠাৎ করে খালেদ ভাই এবং শামসুল হুদা সাহেব, যিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন, তিনি আমার অফিসে চলে এসেছেন দুজনেই। তা আমি বললাম, কি খালেদ ভাই আপনারা দুজনেই চলে এসেছেন, আপনারা টেলিফোন করলেই পারতেন, কি প্রবলেম? বলে যে প্রবলেম কিছুই নেই, আমার কচিকাচার মেলার আমাদের অবকাঠামোর অবস্থা খুবই খারাপ, একটি ভালো অডিটোরিয়াম রিফার্বিশ করা দরকার, আপনি একটু বলে দেন। তা আমি বললাম যে তখন আমি ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যানকে বললাম যে একটু এনারা এদের মতো মানুষ দুজনেই, এক টাকাও আপনার ক্ষতি হবে না, বরং ঠিক মতো ব্যবহার হবে, এদের ব্যবস্থা করেন। এবং তারা ব্যবস্থা করে কচিকাচার মেলার অবকাঠামোটা উন্নত করে দিয়েছেন, এবং সেজন্য আমরা সত্যি কৃতজ্ঞ। এরকম অসংখ্য কাজের সাথে তিনি যুক্ত ছিলেন এবং আছেন। আমি এই সুযোগে যেটা বলবার চেষ্টা করব সেটা হলো যে আজকের যে টপিক, আমরা খালেদ ভাই সম্বন্ধে অনেক কিছু বললাম, টপিক নিয়ে কয়েকটি কথা বলি। একথা ঠিক, আমরা ব্যাংকিং খাতে যে কর্পোরেট গভর্নেন্স এর যে ইস্যুগুলো এখনো খুব উনি যেরকম খুব সামনাসামনি স্পষ্ট করে বলতেন, আমরা এখনো বলতে পারি না বা বলি না। আমাদের আসলে সেন্ট্রাল ব্যাংক থেকে আমরা চেষ্টা করেছিলাম যে বোর্ড অফ ডিরেক্টরস দের কি রোল, তারা
কতটা রোল ভূমিকা এমন দুটো বুকলেটও করেছিলাম, আলী রাজা বলতে পারবেন। আমরা সেগুলো কিন্তু বাস্তবায়ন কতটা করতে পেরেছি সেটা আমি খুব জোর দিয়ে বলতে পারবো না, কারণ আমরা নিয়ম করেছিলাম যে ব্যাংক বোর্ডের চেয়ারম্যান নিয়মিত অফিস করতে পারবেন না। তারা যেদিন বোর্ড মিটিং সেদিন কিংবা এক দুদিন হয়তো আসতে পারেন, কিন্তু নিয়মিত অফিস করার তাদের কোনো প্রয়োজন নেই। এরকম একটা নিয়ম করেছিলাম। তারপরে বোর্ড অফ ডিরেক্টরস এর সদস্যদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করার কথা ছিল। এক দুইবার হয়তো মন্ত্রণালয় পাবলিক ব্যাংকগুলোর জন্য করেছে, কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোকে আমরা কিছুতেই সেই জায়গাতে আনতে পারিনি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে। একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা কর্পোরেট গভর্নেন্স এর সবচেয়ে বড় বিষয়, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই জায়গাটাতে আমাদের এবারে এখনকার ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা আমার মনে হয় যে সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রায়ই খবর পাই যে নিজের ব্যাংক থেকে নিজেরাই লোন নিয়ে নিচ্ছেন, অথবা বন্ধুদের মাধ্যমে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছেন, এবং এগুলোর ঠিক মতো আমাদের যে এক্সপোজার সেটা ঠিক মতো আসছে কিনা, এবং ম্যানেজিং ডিরেক্টর যারা, সিইও যারা, তারা অনেক চেষ্টা করেন, কিন্তু তাদের উপরে এতটা প্রেসার। কারণ এই প্রেসারটা কেন আসে? আজকের গ্লোবালাইজেশন এবং প্রাইভেটাইজেশনের যুগে আপনারা সবাই বলছেন যে বিজনেসের চরিত্র বদলেছে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের নানা ধরনের পরিবর্তন হয়েছে, এবং কর্পোরেট গভর্নেন্সের একটা প্রপার ফ্রেমওয়ার্ক থাকা দরকার। এখনো পর্যন্ত আমরা সেরকম ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারিনি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা গাইডলাইন দিয়েছে যে কিরকম ভাবে কর্পোরেট গভর্নেন্স করতে হবে, এবং আমাদের যে কমিটিগুলো আছে, বিশেষ করে যে 3টি কমিটি আছে, যে অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স কমিটি, এই কমিটিগুলো আদৌ কতটা কাজ করে? আহসান ভাই আরো ভালো বলতে পারবেন, ওনার ব্যাংকে নিশ্চয়ই ভালো কাজ করে, তা না হলে তার ব্যাংকিং, আমি দুই একটা জুরি বোর্ডে বসি, রেটিং এ সবসময় 1 নম্বরে চলে আসে। তো কেন? নিশ্চয়ই এই কাজগুলো তারা করে। তো সুতরাং এই জায়গাতে আরেকটা জিনিস আমি দেখছি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ভালো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যে সমস্ত বোর্ডে আছে, সেই সব ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স ভালো। সুতরাং আমরা যদি এই যে গুড কেস, এটাকে একটা কেস হিসেবে কেন নেই না, যে সমস্ত ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে এবং তারা স্বনামধন্য, তারা এলে পরে কর্পোরেট গভর্নেন্স উন্নতি হয়, তাহলে এটা কি একটা আমাদের একটা সাকসেস স্টোরি হিসেবে এটা আমরা রেপ্লিকেট কেন করি না ব্যাংকিং খাতে, যে প্রত্যেকটা ব্যাংকেই আমাদের এরকম কর্পোরেট গভর্নেন্স এর স্বার্থে আমাদের আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আমাদের নিয়োগ দিতে হবে, এবং এটার একটা ব্লু লিস্ট বা এটা সেন্ট্রাল ব্যাংকও করে দিতে পারে যে এই লিস্টের মধ্য থেকে আপনারা করবেন। এখন আপনার ছেলের বউকে কর্পোরেট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর করে নেবেন, এটা হয় না। আর আজকাল কর্পোরেট গভর্নেন্স এর সাথে কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর একটা বড় যোগ আছে। আমাদের যে বাজেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন বা ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা এফএসবি আছে, এগুলোর সাথে কিন্তু সম্পর্কিত আজকে এই কর্পোরেট গভর্নেন্স এর এই বিষয়গুলো, এবং এগুলো নিয়ে নতুন অনেক কাজ হয়েছে, এবং সেই কাজগুলোর সাথে আমাদের ওভারঅল ব্যাংকিং এর এই কাজগুলো এখনো বাকি আছে। এবং আমরা আশা করব যে এই সুযোগে আজকে এই ইস্যুগুলো আমরা শুধু তুললাম, আগামী দিনে আমাদের সেন্ট্রাল ব্যাংক এই নজরগুলো দিবে এবং তারাও যেন এই গাইডলাইন্স গুলো তৈরি করে। আরেকটি বিষয় দিয়ে আমি শেষ করব, সেটি হলো যে আজকে প্রায় 28% আমাদের কর্মী নারী ব্যাংকিং খাতে। সুতরাং আমাদের একটি সুস্পষ্ট জেন্ডার পলিসি আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে কিছুটা পুশ করেছি। আমাদের বাংলাদেশ ব্যাংকে একটা জেন্ডার পলিসি আছে, কিছু জেন্ডার ফোকাল পয়েন্ট আমরা তৈরি করতে পেরেছি, কিন্তু আমার মনে হয় যে প্রতিটি ব্যাংকেই জেন্ডার সেন্সিটিভিটির কথা খেয়াল করে, জেন্ডার ভায়োলেন্সের কথা খেয়াল করে, এবং জেন্ডার কিভাবে এটা গ্রিভেন্স তার প্রকাশ করবে, সেই ইন্ডিপেন্ডেন্স গ্রিভেন্স কিভাবে ম্যানেজ করা যাবে, এই বিষয়গুলো আমার মনে হয় যে কর্পোরেট গভর্নেন্সে এখন ভাববার সময় আছে। যখন খুশি তখন যাকে তাকে স্যাক করার যে নিয়ম ব্যাংকে চলে এসছে, সেখানেও নতুন করে ভাবা উচিত যে কিভাবে এটা করবে, এবং সবচেয়ে বড় কথা যে প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় ব্যাংকিং এবং মনিটারি পলিসি নিয়ে পড়াই, ব্যাংকাররা আসে,
এটা ম্যানেজিং ডিরেক্টরের জন্য কথাটা বলছি, তারা বলেন যে স্যার ছুটি দিতে চায় না, আর আপনি বলেন যে টাকাটা দেওয়ার জন্য। ব্যাংক কেন এই যে যারা পড়তে আসে তাদের অন্তত কিছুটা সহযোগিতা তো করতে পারে ইচ্ছে করলে। এই ছেলে মেয়েগুলো যারা এত নিজের কাজ শেষ করে আবার পড়তে আসে, সুতরাং তাদের জন্য কি আমাদের ব্যাংকের আরেকটু উৎসাহী হতে পারে না? তো এটাও কিন্তু কর্পোরেট গভর্নেন্সের একটা বিষয়, কারণ যাদের নিয়ে আমাদের কর্পোরেট, তাদেরকে যদি আমরা সেইভাবে প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে কিসের কর্পোরেট গভর্নেন্স? তো আর আবারও বললাম যে সিইও দের জন্য খুবই একটা কঠিন সময় যাচ্ছে। কখনো সিইও কে বোর্ডের পক্ষ নিতে হয়, কখনো কাস্টমারদের পক্ষ নিতে হয়, কখনো সেন্ট্রাল ব্যাংকে সামলাতে হয়। আবার সেন্ট্রাল ব্যাংক অনেক সময় আবারও বললাম যে ক্যাপচার্ড হয়ে যায়, তো তখন আবার সিইওরা আরো বিপদে পড়ে। তো এই সব বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে ইব্রাহিম খালিদ সাহেব যেরকম কোড অফ কন্ডাক্ট মেনে চলতেন, সকল ব্যাংকাররা যাতে সেরকম কোড অফ কন্ডাক্ট মেনে চলে, তাহলেই বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্সে উন্নতি হবে। তবে আবারও বললাম যে কর্পোরেট গভর্নেন্স উন্নতি করতে হলে স্টেক হোল্ডার, আমাদের এমপ্লয়িজ এবং কাস্টমার সবার একটা সম্মিলিত একটা প্রচেষ্টা থাকতে হবে, এবং সেখানে ট্রান্সপারেন্সি, ডিসক্লোজার এবং অ্যাকাউন্টেবিলিটি, এই কয়েকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এটি আমি আশা করি। আমি আর বেশি বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। ইব্রাহিম খালেদ সাহেবের আত্মা শান্তিতে থাকুন, কারণ তিনি এত তাড়াতাড়ি যাবেন আমি মানসিকভাবে একদম তৈরি ছিলাম না, যেটা সালে ভাই বললেন। হঠাৎ করে চলে যাওয়াতে আমরা বেশ একটা বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। এমনকি এমন একটা সময়ে তিনি চলে গেলেন যে তার জানাজায়ও অংশগ্রহণ করতে সাহস পাইনি। সুতরাং এই কষ্ট বুকে নিয়েই আমরা বেঁচে আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমরা এবার একটু আহসানাইস মনসুর স্যারের কাছে যাচ্ছি। স্যার নিজেও একটি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা তো স্যারের কাছে ইব্রাহিম খালেদ স্যার সম্পর্কে ওনার যেভাবে উনি তাকে দেখেছেন সেটা উনি শেয়ার করবেনই, পাশাপাশি স্যার একটা প্রশ্ন, আমাদের যে কর্পোরেট কালচার, এটা কি ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে আমরা কি অনেক পিছনে আছি, নাকি এভারেজ অবস্থায় আছি, নাকি আমাদের অবস্থানটা আসলে কোথায়? পাশাপাশি যদি এইটিও একটু আমাদের সামনে তুলে ধরেন। আহসানাইস মনসুর স্যার। ধন্যবাদ। ঢুকলাম, সিনসিয়ার অ্যাপোলজিস, যে এটা বিয়ন্ড মাই কন্ট্রোল। আমি হঠাৎ করে দেখেন যখন আমি কথা বলবো দেখি যে এই মেসেজটা আসলো, সাথে সাথে ব্লক মি আউট। যাই হোক, যে বিষয়ে আলোচনা করছিলাম, আমার পূর্ববর্তী দুই বক্তা, আমাদের শ্রদ্ধাভাজন সালাউদ্দিন ভাই এবং আতিউর রহমান, আমাদের শিশু বলবো, আমাদের 1 বছর জুনিয়র, আমাদের ছোট ভাইয়ের মতো, তারা দুজনেই ইব্রাহিম খালেদ সাহেবের সাথে যেভাবে ঘনিষ্ঠভাবে মিশেছিলেন, আমি অবশ্য সেই সুযোগ পাই। আমি অনেকটা ওনার সাথে আমার পরিচয় এবং দেখা সাক্ষাৎ একটু পাবলিক ফোরামের মাধ্যমে হয়েছে, টেলিভিশনের মাধ্যমে হয়েছে, বা কোনো অনুষ্ঠানে দেখা সাক্ষাতের মাধ্যমে সীমিত ছিল। এবং এটার মূল কারণ হচ্ছে আমি বাংলাদেশে সেই দীর্ঘ সময় সেভাবে থাকিনি, যে কারণে সেই ওনার যে সময়কাল, যে যে কনস্ট্রাকটিভ পিরিয়ড, সেই পিরিয়ডটাতে আমি হয়তো দেশে সেভাবে ছিলাম না, সে কারণে ওইভাবে যোগাযোগ হয়ে উঠছে। এবং আমি বাংলাদেশ প্রশাসনের সাথে কোনো সময় সেইভাবে সম্পৃক্ত ছিলাম না, কারণ সে কারণে ঠিক সরাসরি কাজের ক্ষেত্রে যে একটা যোগসূত্রতা, সেটা তৈরি করা সম্ভব হয়নি আমার পক্ষে। তবে এটা ঠিক যে আমরা এই কোভিডের ইয়ে দুজন ব্যক্তিকে হারালাম, কাজী সাহেব এবং ইব্রাহিম খালেদ সাহেব। দুজনই খুব, আমি বলবো, একেবারেই সবচেয়ে মোস্ট ওয়েল মিনিং পার্সন। নীরবে কাজ করে যেতেন দুজনই। আমি দুজনকেই দেখেছি দূর থেকেই, এবং দুজনকে শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে, এই জন্য যে তারা কিন্তু দুই রকমের ব্যক্তিত্ব ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরকে দাঁড় করিয়ে রাখা এবং ফাইন্যান্সিয়াল সেক্টরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। কাজী সাহেব নীরবে কাজ করতেন, ইব্রাহিম খালেদ সাহেব সরবেও কাজ করতেন। দুজনের মধ্যে পার্থক্যটা ওইখানে ছিল, কিন্তু দুজনের কিন্তু
উদ্দেশ্য এক, এবং দুজনেই কিন্তু সারা জীবন ব্যাপী এই আর্থিক খাতের উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে গেছেন বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও। আমি যেটা বলবো যে আর্থিক খাত বাংলাদেশে বিভিন্ন ভাবে ঝঞ্ঝার মধ্যে পড়েছে বিভিন্ন সময়, এবং এই প্রতিকূলতার মধ্যেও ইব্রাহিম খালেদ সাহেব কিন্তু একটা বলিষ্ঠ কণ্ঠ হিসেবে কাজ করে। উনার সাথে আমার টেলিভিশনে অনেকবার অনেক ক্ষেত্রেই কথা হতো, এবং ইন মেনি রেসপেক্ট আমাদের ভিউটা অনেকটাই কোইনসাইড করতো, যে কারণে একটা মিউচুয়াল রেসপেক্টও আমাদের মধ্যে ছিল। এবং আমাকে বলতেই হবে যে উনি, যদিও উনাকে অনেকেই বলতেন যে উনি আওয়ামী পন্থী, হ্যাঁ হতে পারে, যে সেটা বাংলাদেশের কনটেক্সটের কথা হলো কি, যখন কেউ যদি একটা প্রমোশন পায় একটা সরকারের আমলে উনি সেই পন্থী হয়ে যায়, মানে তাকে বাইরের থেকে কিন্তু সেভাবে চিহ্নিত করা হয়। কিন্তু উনি উনি যে পন্থী হন না কেন, যে মানসিকতা নিয়ে উনি হয়তো ভোট দিয়ে থাকে সেটা একটা জিনিস, কিন্তু যে মানসিকতা নিয়ে উনি দেশের সেবা করতে চেয়েছেন, যে মানসিকতা নিয়ে উনি ফাইন্যান্সিয়াল সেক্টরের কাজগুলো করতেন, সেটা কিন্তু কোনো পন্থী ছিল না, সেটা ছিল দেশীয় পন্থী। একটাই পথ, যে দেশের স্বার্থে যেটা ভালো, জনগণের স্বার্থে যেটা ভালো, সেটাই উনি সোচ্চার ভাষায় সেটা বলার চেষ্টা করেছেন সবসময়। আমি এটা আমার আমার যতগুলো অনুষ্ঠানে আমি ওনার সাথে দেখেছি, সেই বলিষ্ঠ কণ্ঠ কিন্তু আমি সেখানে পেয়েছি, সেখানে কোনো পন্থীর আমি ছাপ আমি দেখি না। একই সাথে আমি যেটা বলবো যে ইব্রাহিম খালেদ সাহেবের যে কনসার্ন গুলো ছিল সেগুলো কিন্তু মৌলিক, একেবারেই ফান্ডামেন্টাল। সেগুলো কিন্তু মানে আমরা জানি যে অনেক ক্ষেত্রেই এই কনসার্ন গুলো আমাদের সবারই আছে, আমরা হয়তো কতখানি বলিষ্ঠভাবে বলতে পারিনি বা পারি না, আমরা অনেককে চেষ্টা করি, অনেককে হয়তো করি না, এবং এখান থেকে বের হয়ে আসা উইল বি অলমোস্ট ভেরি চ্যালেঞ্জিং টাস্ক ফর দ্য সেক্টর ইটসেলফ। তো সেই জায়গাগুলোতে মানে মধ্যে থেকে ইব্রাহিম খালেদ সাহেব কিন্তু একটা মানে আমি সবসময় দেখেছি যে উনি জানতেন যেটা হবে না, কিন্তু উনি চেষ্টা করতেন সেটা যাতে থামানো যায়, সেটাকে অন্যভাবে একটা কনস্ট্রাকটিভ ডাইরেকশনে নিয়ে যাওয়া যায়। আমরা অনেকে অনেক জায়গা থেকে অনেকভাবে কি বলবো, অন্তত আমার ব্যক্তিগত ক্ষেত্রে বিভিন্ন দেশে কাজ করে, বিভিন্ন সরকারের সাথে কাজ করে আমরা জানি যে কোনটা হওয়ার কোনটা হওয়ার। হ্যাঁ, তারপরেও আমাকে হয়তো বলতে হয় যেটা হওয়ার নয়, কিন্তু আমাকে বলতে হচ্ছে বিকজ এটা হওয়া উচিত নয়। তো ইব্রাহিম খালেদ সাহেব ছিলেন সেই রকমই ব্যক্তিত্ব, উনিও হয়তো জানতেন, কিন্তু উনি ছিলেন আবেগপ্রবণ, আমাদের চাইতে অনেক বেশি আবেগপ্রবণ, ফলে উনি সেটাকে মেনে নিতে পারতেন। এখানেই হয়তো তফাৎটা ওনার সাথে আমাদের অনেকে, আমরা হয়তো সেটাকে ফরগন কনক্লুশন করে ওখানে ছেড়ে দিই, উনি হয়তো সেটাকে সেভাবে দিতেন না, উনি সেটাকে চেষ্টা করতেন যে যদি কিছু করা যায়, অসম্ভব হলেও যদি সম্ভব হয় কেন না, সেই চেষ্টা থেকে হয়তো এটা 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 উনি করেছেন। হ্যাঁ, বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্স ফাইন্যান্সিয়াল সেক্টরে ইজ সিরিয়াস ইস্যু, এবং এটা আজকের সমস্যা নয়, এই সমস্যাটা আমাদের জন্মলগ্ন থেকেই ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রাইভেট সেক্টর ব্যাংক যখন 80-র দশকের মাঝামাঝি নাগাদ হলো, হয়তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিছুটা, কিন্তু দেখা গেল যে সেই ব্যাংক, সেখানে প্রথম প্রজন্মের যে ব্যাংকগুলো, সেখানেও কিন্তু এই কর্পোরেট গভর্নেন্স গুলো সিরিয়াসলি সেখানে আঘাত করে, এবং ফলশ্রুতিতে সেই খাতগুলো কিন্তু, পুরো প্রাইভেট সেক্টর খাতগুলো কিন্তু তখন আরো অনেক খারাপের দিকে ছিল পরের শর্টার পিরিয়ড। কিন্তু পরবর্তীতে যখন রেগুলেটরি রিফর্ম গুলো করা হয়, বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা হয়, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম 1, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম 2, রিফর্ম 2 সাথে হয়তো সালাউদ্দিন ভাই উনি হয়তো কিছুটা জড়িত ছিলেন। তো এই রিফর্ম গুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছুই স্ট্রিমলাইন করা হয়েছিল, এবং সেই রিফর্ম গুলো থেকে কিন্তু আমরা পরবর্তীতে অনেকখানি সরে আসি, এবং সেটাকে সাস্টেইন না করে, সেটাকে ধারাবাহিকতাটা বজায় না রেখে আমরা সেখান থেকে সরে আসার কারণে কিন্তু আবার আমরা সেই
অনেকাংশে মুখ থুবড়ে পড়ার অবস্থায় যাচ্ছি অ্যাজ এ সেক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এই সেক্টরের মধ্যে কি ভালো জায়গা নাই? অবশ্যই আছে। এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা সুন্দরভাবে নিজেদেরকে পরিচালিত করছে এবং ভালো রেজাল্ট পাচ্ছে। তো এখানে আমি মনে করি যে গুড গভর্নেন্স ব্যাংকের জন্য তো অবশ্যই ভালো, কিন্তু যে কারণে হয় না সেটা হচ্ছে যে ব্যাংকের মালিক এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের মালিকানা, এই দুটোর মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় তখনই সমস্যাটা হয়। এবং তখন ব্যক্তিগত মালিকানা যেটা সেটা কিন্তু প্রাধান্য পেয়ে যায়, এবং তখন এই আমানতকারীদের টাকা সেটা তখন ব্যক্তিগত টাকার দিকে পরিণত হয়, এবং ব্যক্তিগত টাকায় যেভাবে ব্যবহার করা হতো সেইভাবে ব্যবহার করা হয়, এবং কিছুটা উচ্ছৃঙ্খল ভাবে করা হয়, কারণ সেটা সে জানে যে এই টাকা লস খেলে তার ব্যক্তিগত যে লোকসানটা সেটা নিতে হবে না, কিন্তু যে গেইনটা সেটা সে পুরোপুরি ভাবে পাবে। এই যে একটা দ্বন্দ্ব এখানে আছে, সেই দ্বন্দ্বটাই কিন্তু আমাদেরকে আজকে এই 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 অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আমরা যদি মালিকানার প্যাটার্নটা দেখি, সেখানে আমরা দেখতে পাই ব্যবসায়ী শ্রেণী, মানে অ্যাক্টিভলি এনগেজ বিজনেস পিপল, এখানে কিন্তু প্রফেশনালদের খুব একটা মালিকানা কিন্তু আমরা দেখি না। আমরা যে কর্পোরেট কালচার যেভাবে আসবে সেটা কিন্তু আমরা দেখি না, কারণ যেভাবে ব্যাংকগুলো সৃষ্টি হয় সেটা কিন্তু পুরোপুরি ভাবে পলিটিসাইজড ওয়েতেই বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। ফলে এটা সৃষ্টি থেকেই একটা এক ধরনের কালচারাল আবর্তে পড়ে যায়, যেটা নিম্নমুখী ধাবক, এবং সেটা থেকে বের হয়ে আসা, যেটাকে আমরা বলি ভিশিয়াস সার্কেল ডাউনওয়ার্ড, সেটা থেকে বের হয়ে আসা কিন্তু খুব কঠিন হয় এবং কঠিন হবে আগামীতে, যদি এই 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 ধরনের ওনারশিপ কালচার, ওনারশিপের যে প্যাটার্ন অ্যান্ড ওনারশিপের যে ক্যাপচার অফ দ্য পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল সিস্টেম, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে কিন্তু এটা থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ, আমার নিজের প্রতিষ্ঠান যেখানে আমি কাজ করছি ব্যাংকে, সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ, এখানে এই জিনিসটা আমি দেখি যে এই জিনিসটা কর্পোরেট গভর্নেন্সটা আছে ইন দ্য সেন্স যে এখানে বেশ সবাই বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এবং কারোর মালিকানা নাই, কারো কোনো শেয়ার নেই, এবং এক্সেপ্ট ফর ব্র্যাকেট থেকে কিছু প্রতিনিধি যারা আছেন তারা ছাড়া বাকি সবাই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরসের সংখ্যা নমিনেটেড ডাইরেক্টরের চেয়ে অনেক বেশি আমাদের ইনস্টিটিউশনে। এবং এখানে যেটা দেখি আমি, যে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা কমিটি, সেটা অডিট কমিটি হোক বা লোন যেটাকে অন্যান্য 3টা কমিটি যেগুলো আছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তারা তাদের মতামত দিতে পারে ফর দ্য বোর্ড, and the board has a real freedom of expression. Everybody can talk and everybody is encouraged to talk if they have an issue to discuss. এই কালচারটা যদি রাখা যেত এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের ইন্ডিপেন্ডেন্সটাকে যদি সত্যি সত্যি এনশিওর করা যেত এবং তাদের যে কোয়ালিফিকেশন গুলোকে যদি এনশিওর করা যেত, তাহলে কিন্তু কর্পোরেট কালচার কিছুটা হলেও ফেরত আসতো। কিন্তু আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অনেক ক্ষেত্রেই দেখি, সেটা হচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাসমেট, এই একটা সার্কেলের মধ্যে তারা থাকে। দে হ্যাভ এ কমফোর্ট জোন। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এমনই একজন হবে যে আমার কথাই শুনবে, আমাকে প্রশ্নবিদ্ধ করবে না, বা আমাকে চ্যালেঞ্জ করবে না, বা আমাকে বোর্ডে আমাকে প্রস্তুত তুলবে না আমার উদ্দেশ্য। এই মনোবৃত্তি থেকে যদি আমরা বের না হয়ে আসতে পারি, তাহলে কিন্তু কর্পোরেট গভর্নেন্স আমাদের ব্যাংকিং খাতে এবং আমাদের সামগ্রিক আর্থিক খাতে আসাটা খুবই কঠিন হবে বলে আমার কাছে। তবে এটা ঠিক, যদি এটা করা যায়, আমি মনে করি সরকার যদি একটা কিছু করতে চান এই কর্পোরেট গভর্নেন্স নিয়ে, এটা এই দিকটাতে করতে হবে যে বোর্ডের যে অপারেশন, বোর্ডের যে মেম্বার্স এবং তাদের যে দক্ষতা, তাদের যে সততা, এই জায়গাটাতে যদি জোর দেওয়া হয়, তাহলে অনেকাংশেই কিন্তু সত্যিকারের কর্পোরেট গভর্নেন্স আমরা দেখতে পারবো বলে আমি আশা করি। আমি নিজের ব্যাংক থেকে এটা বলছি। এটা যদি একটা ব্যাংকে হতে পারে, অন্যান্য অনেক কিছু ব্যাংকে নিশ্চয়ই আছে, এবং তাহলে আমরা কিন্তু এটাকে লেভারেজ করতে পারি। এটা আরো সমগ্র ইন্ডাস্ট্রির জন্য যদি একটা স্ট্যান্ডার্ড হিসেবে সেট করা যায়, তাহলে কিন্তু আমরা
এখান থেকে উত্তোলন করতে পারবো বলে আশাবাদী। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আনিসে খান স্যার, আহ, স্যার আপনার কাছে কিছু আমরা একটা হলো যে ইব্রাহিম খালেদ স্যারকে যেভাবে দেখেছেন সেটা যেমন শুনবো, প্লাস একটু আশার কথা শুনবো যে অনেক এই সমস্যার মাঝেও আশার দিক তো আছে। তো আনিসে খান স্যারের কাছে আমরা আশারও কিছু কথা শুনবো কর্পোরেট গভর্নেন্স রিলেটেড, প্লাস একটু যেভাবে আপনি ইব্রাহিম খালেদ স্যারকে দেখেছেন। জনাব আনিসে খান। ধন্যবাদ প্রফেসর আহসান হাবিব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সম্মানিত প্রাক্তন গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ সাহেব, ডক্টর আতির রহমান সাহেব, ওনারা আমারও গভর্নর, তৌফিক ভাই, ফর্মার ডিরেক্টর জেনারেল বিআরবিএম, যার সঙ্গে অনেক কাজ করেছি, অফকোর্স ডক্টর আহসান মনসুর, উনি তো বাংলাদেশের সবচেয়ে এখন লিডিং ইকোনমিস্ট, অ্যান্ড হিজ কমেন্টস আমি সবসময় খুব মনোযোগ সহকারে পড়ি। তো এবং আমার খুব ছোট ভাই বন্ধু কদিন আগে সে কোভিড আক্রান্ত হয়েছিলেন, খুব চিন্তিত ছিলাম আমরা, তারপর খবর নিয়েছি এবং আল্লাহর কাছে অনেক শুকর সে ভালো সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত এসেছে। অন্য কিছু বলার আগে আমি প্রথমে বঙ্গবন্ধু 100 বছর, বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বাংলাদেশ 50, আমরা আমাদের মধ্যে আমরা প্রায় সবাই 1971 সালে যুদ্ধ দেখেছি, কন্ট্রিবিউট করেছি, আমরা অবশ্য অনেক ছোট ছিলাম। এবং আজকে আমরা বাংলাদেশে সুন্দরভাবে 50 বছর দেখতে পাচ্ছি। এবং 71-72-তে আমাদের শূন্য ছিল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, আজকে $44 বিলিয়ন। আমরা এখন অন্য জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশ সম্মানের সাথে দাঁড়িয়ে আছি। এবং আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে ছাত্রছাত্রীদের বলি তুমি অনেক সৌভাগ্যবান, তোমাদের শিখতে হবে তোমাদের অগ্রজদের কথা, তারা কি করেছে দেশের জন্য। আমি শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই, যারা বেঁচে আছেন মুক্তিযোদ্ধা তাদেরকে সম্মান জানাই। এই বলে আমি দুজনের কথা, যেটা ডক্টর আহসান মনসুর এখানে বললেন, আল্লাহ মালেক আজমি সাহেব, যার সঙ্গে আমি খুব গভীরভাবে সম্পৃক্ত ছিলাম, ওনারও তার মাগফিরাত কামনা করছি। এবং হঠাৎ করে প্রয়াত ইব্রাহিম খালেদ সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথমে ওনাদের পরিবারবর্গকে সমবেদনা জানাই এবং বিএসপিএস কে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। এরকম চমৎকার একটা প্যানেলের মাঝখানে আমি আসতে পেরেছি, নিজেই সৌভাগ্যবান মনে করছি। প্রথমে আমি কথা বলবো ইব্রাহিম খালেদ সাহেব সম্বন্ধে, আমি ওনাকে কিভাবে দেখেছি, যেভাবে আহসান হাবিব সাহেব বলেছেন, তারপরে আশার আলো কথা বলেছেন। আমার কিছু কমেন্টস আছে, যেসব কর্পোরেট গভর্নেন্স নিয়ে যেসব কমেন্টস অলরেডি হয়েছে, খুব ভালো কমেন্টস, আমার নিজের কিছু ভিউজ আছে, সেগুলো আমি বলবো। তো ইব্রাহিম খালেদ সাহেবকে আমি অত কাছে দেখিনি, কিন্তু দেখেছি, বেশ অনেক দেখেছি, অনেক জায়গায় ওনার সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, কথা হয়েছে, কথা শুনেছি উনি কি বলেছেন। তা আমি একটা জিনিস ওনার কিছু পার্সোনাল ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে একটু কমেন্ট করব। সেটা হলো যে উনি ছিলেন ভীষণভাবে অ্যাটেন্টিভ, কোনো কথা বলতেন না, শুনতেন, একদম কিছু বলতেন না, চুপ থাকতেন, এবং খুব ভালো শ্রবণকারী ছিলেন। এবং কথা যখন বলতেন উনি অনেক বীরের মতো কথা বলতেন, কাউকে পরোয়া করতেন না। এবং ওনার কমেন্টস গুলো যেগুলো সব খবরের আগে আসতো, এবং যেই সব রিপোর্টাররা ওনার সঙ্গে কথাবার্তা বলে লিখতো, তাদের সঙ্গে আমারও পরিচয় ভালোভাবে এখনো আছে। তো তারা আমাকে বলতেন যে ওনার মতো আপনি বলার চেষ্টা করেন, সেটা আমি একটু পরে বলছি এই কথাটা। তো উনি ওভার দ্য ইয়ার্স অনেক ধরনের কমেন্টস করেছেন, বিভিন্ন মাধ্যমে, টেলিভিশনে করেছেন, উনি সেমিনারে করেছেন, এবং অনেকগুলো খবরের কাগজ করেছেন। এমন একজন কি নেই যে এইসব ওনার কথাগুলো একটা বই আকারে প্রকাশ করতে পারে, বোল্ড কমেন্টস গুলো চ্যাপ্টার করে ভাগ করে সাবজেক্ট ওয়াইজ। এটা আমি একটা হঠাৎ করে আজকে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, যদি এটা করা যেতে পারে তাহলে একটা চমৎকার একটা বই হয় এবং শিক্ষণীয় হয় আমাদের এই বিএসপিএস যারা ইয়াং উঠতি ব্যাংকার আছে, ফিউচার যারা সিইও হবে এবং চিফস হবে বিভিন্ন কিছু, তারা এগুলো এখান থেকে আগে থেকে ভালো করে জানতে পারবে এসব সম্বন্ধে। উনি ছিলেন ভীষণভাবে একদম সিম্পল একজন জেন্টলম্যান, এবং কাপড় চোপড় ছিল একদম সাদা সিধে, এবং সবসময় আমি ওনাকে স্যান্ডেল পরা অবস্থায় দেখেছি বা স্যান্ডেল শুতে দেখেছি, আমি কোনদিন ওনার জুতা পরা অবস্থা দেখিনি। এটা কিছু আসে যায় না, আসলে হচ্ছে ব্রেইন,
কি বলছেন, অনেক সম্মান, সেলফ ডিসিপ্লিন ছিল না, ভীষণভাবে দৃঢ় ছিলেন ওনার মনোবল, এবং ভীষণভাবে ফোকাস ছিলেন, ক্লিয়ার ছিল ওনার থিঙ্কিং। এই জন্য নো ওয়ান্ডার উনি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে 58 বছর রাজত্ব করেছেন ওনার নিজের ভাবেই, এবং যেটা বলা হয়েছে ইউনিক একজন ভদ্রলোক যিনি প্রফেশনাল, তিনি সেন্ট্রাল ব্যাংকেও কাজ করেছেন এবং সরকারি ব্যাংকেও সিইও হয়েছেন এবং বেসরকারি ব্যাংকেও সিইও হয়েছেন। এবং ডক্টর আতিউর রহমান সাহেব বলেছেন যে ওনার শেষ জীবনে ওনার ভীষণ অর্থ সংকট হয়েছিল, সেটা আমি জানি, সেটা আমি শুনেছি, এবং শেষ পর্যন্ত ওনার হসপিটাল বিল দেওয়ার মতো তেমন কেউ ছিল না। এবং পরবর্তীতে আমি শুনেছি কোন অর্গানাইজেশন সামনের দিকে এগিয়ে গেছে ওনার কথা স্মরণ রেখে এবং সমস্ত হসপিটাল বিলগুলো দিয়েছে, সেই ব্যাংকের বোর্ডকে, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টকে, স্পেশালি সিইও কে, যে এটার জন্য কাজ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, তাদের আমি সাধুবাদ জানাই। এটা একটা বিরাট একটা কাজ, এটা একটা স্বভাবের কাজ আমি মনে করি, এবং দরকার হলে অন্যান্য ব্যাংক ডেফিনেটলি করতে, ইফতেখার ওখানে আছে, অন্যান্য ব্যাংক ডেফিনেটলি দরকার হলে করতে। তো একটা গল্প আমার খুব মনে পড়ে, এটা সবসময় আমি বলি সবাইকে। একদিন বিআইএম একদিন সেমিনার হচ্ছে, এবং সেই সেমিনার আগে উনি আমাকে বললেন যে আপনি যাওয়ার সময় আমার অফিসে আসবেন। উনি তখন প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী, চেয়ার প্রফেসর। তো পরে আমি গেলাম ওনার অফিসে, সিম্পল অফিস, তেমন কিছু নেই, উনি বসছেন বলে বসেন। যে শুনে তখন আমি এবিপি চেয়ারম্যান, তখন উনি বলেন যে হ্যাঁ আপনি তো অনেক কমেন্ট করেন, দেখি পড়ি, তো কমেন্ট গুলো আপনার টেকনিক্যালি ভালো, কিন্তু আপনার ওখানে কোনো বাইট নেই, ইউ আর নট আউটস্পোকেন, আপনি ইউ মাস্ট পয়েন্ট আউট দ্য রিয়েল থিং। আমি বললাম যে স্যার আপনি তো রিটায়ার করে চলে আসছেন, আর আপনি এমন একটা জায়গায় গেছেন যে আপনি অনেকগুলো বোল্ড কথা বলতে পারেন, সরকারের এগেনস্টও বলতে পারেন, বাংলাদেশ ব্যাংকের এগেনস্টও বলতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। আমি তো চাকরিরত স্যার, এবং আমি যদি কিছু বলি স্যার, অনেক ধরনের অর্গানাইজেশন আছে যারা আমাকে ফোন করে বলবে যে তুমি কেন এরকম বলেছো, তুমি তো অফিসে আছো, সেই অফিস তোমার থাকবে না। এবং আপনি দোয়া করেন স্যার, আমি রিটায়ার তো করবোই একদিন, রিটায়ার করলে আপনার মতো যেন আমি, আপনার কাছে তো যেতে পারবো না, আপনার 10% আমি চেষ্টা করব আপনার মতো একটু বোল্ড আর আউটস্পোকেন কিছু কথাবার্তা বলতে, যেটা ইদানিং একটু চেষ্টা করি বলার। তো এই পর্যন্ত কিছু হয়নি আবার, বাট আমি কয়েকবার জায়গায় বেশ কিছু কমেন্ট করেছি কিন্তু বোল্ড। এবার আসি আমি কর্পোরেট গভর্নেন্সের ব্যাপারে। এখন প্রথমে আমি যেটা বলবো যে এটা আমার কাছে আজীব লাগে যে একটা ব্যাংক চালায় মালিকরা, কোনো দেশে মনে হয় না মালিকরা ব্যাংক চালায়। ব্যাংক ওনারা ডেফিনেটলি দে আর দি গ্রেট এন্টারপ্রেনার্স, বিগ এক্সপোর্টার্স অফ বাংলাদেশ, সাকসেসফুল বিজনেসম্যান, হাজার হাজার লোককে এমপ্লয়মেন্ট দিয়েছে, ওরা ইকোনমির চাকা চালাচ্ছে, শুনতে আমাদের জিডিপি গ্রোথে কন্ট্রিবিউট করছে, আমি ওনাদের স্যালিউট করি বারবার। এবং ওনারা ব্যাংক করছেন, ইন্স্যুরেন্স কোম্পানি করছেন, নন ব্যাংক করছে, চমৎকার এমপ্লয়মেন্ট দিচ্ছেন। কিন্তু এটা মানে এই নয় যে ওনারা ব্যাংকের বোর্ডে বসে ক্রেডিট ডিসিশনস দেবেন। ওনাদের তো দে আর নট ক্রেডিট প্রফেশনালস that they will pronounce 800-900 কোটি টাকার এলসি ক্রেডিট লোনস, টার্ম লোনস, 10-year 5-year 10 লোনস এর একটা প্রনাউন্সমেন্টস দেবে। যে কোনো জায়গায় পৃথিবীতে আপনি বিদেশি ব্যাংকগুলো দেখেন, who approves the Standard Chartered Bank by HSBC credit proposals? তাদের regional credit heads, যারা ক্রেডিটে ট্রেন্ড, ওমেগা ট্রেন্ড, সার্টিফাইড ইন ভেরিয়াস ক্রেডিট ডিসিপ্লিন, ক্রেডিট এক্সপিরিয়েন্সেস যাদের হয়েছে বিভিন্ন ভাবে, তারা না অ্যাপ্রুভ করে। এখানে একটা বোর্ডে একটা ডাইভার্স এরিয়া অফ বিজনেস পিপল বসে দে আর মেকিং ক্রেডিট ডিসিশনস। I completely challenge at this moment, now that I'm retired, this entire process of credit approval. এখানেই তো সেটাই হচ্ছে, you help me, I'll help you. That is what is happening, and that is what is resulting and contributing to the high NPL আমাদের দেশে যেটা আছে। সেজন্য আমি এখন অ্যাডভোকেট করব যে এখানে ওনারা ডেফিনেটলি থাকবেন, সুপারভাইজারি বোর্ড থাকবে, 3 মাসে একবার মিট করবে সুপারভাইজারি বোর্ড, দেখবে ব্যাংক ঠিক মতো চলছে কিনা, এবং ইন্ডিপেন্ডেন্ট বোর্ড ব্যাংক চালাবে। যেরকম একমাত্র উদাহরণ যেটা দিয়ে দিলেন অলরেডি, আমি দিতাম সেটা, ব্র্যাক ব্যাংকের স্বনামধন্য চেয়ারম্যান হাসান মনসুর সাহেব, উনি বলেছেন ওনাদের কিরকম। আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, CCBL, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড, এটাকে আমি নাম দিয়েছি CDBL এর ভাই। এবং আমি ব্যাংক 12টা ব্যাংক শেয়ার হোল্ডার, আমি তাদেরকে ওখানে আমি রিপ্রেজেন্ট করছি প্রথম জন্মলগ্ন থেকে। তো এই জন্য আমাকে এখনো রাখা হয়েছে, কারণ আমি এটার সঙ্গে প্রথম থেকে এটা ফাউন্ডিং এ ছিলাম বলে। তো ওইখানে 12 জন ডিরেক্টর আছে, তার মধ্যে 7 জন হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আর 5 জন রিপ্রেজেন্ট ঢাকা চিটাগং স্টক এক্সচেঞ্জ, CDBL এন্ড ব্যাংকস। দ্যাট ইজ অল। সো চিন্তা করেন, অলরেডি সরকার এখানে কিন্তু এটা চালু করে দিয়েছে,
মেজরিটি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, যেরকম ব্র্যাক ব্যাংকে আছে। আর কোনো ব্যাংকে তো এটা নেই। সো ব্র্যাক ব্যাংকের এই এক্সাম্পলটা অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস ডেফিনেটলি এটা ফলো করা উচিত অন্যান্য ব্যাংকে। আরেকটা জিনিস যেটা আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের যে সম্মানিটা দেওয়া হয় 8,000 টাকা, 10% ট্যাক্স কেটে 7,200 টাকা, এটা কিছু না, এটা অপ্রতুল। কারণ যারা ওখানে যাচ্ছেন তারাও স্বনামধন্য ব্যক্তি, তারাও ব্যস্ত, খুব ব্যস্ত নিজের নিজের প্রফেশনে, এবং একটা বোর্ড, একটা এত মোটা 180-90টা এজেন্ডা পড়তে হয়। যদি যারা বলছেন যে হ্যাঁ ওনাদের জাস্টিস করতে হবে জবে, এবং 1-1.5 ঘন্টা যখন নর্মাল টাইমস থাকে না, কোভিড সিজন চলছে, তখন সময় তো ফিরে আসবে সবকিছু, 1 ঘন্টা 1.5 ঘন্টা ট্রাফিক জ্যামে যাও, আবার ট্রাফিক জ্যামে ফেরত আসো, বোর্ড মিটিং এ 3-4 ঘন্টা থাকো। দিস ইজ নট ওয়ার্থ। যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর তারা তো ডেফিনেটলি ডিভিডেন্ড পাচ্ছেন বছরের শেষে, কিন্তু যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যে কন্ট্রিবিউটিং টু দ্য বিল্ডিং অফ দ্য ব্যাংক, কন্ট্রিবিউটিং টু দ্য প্রফিটেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড প্রোটেকশন অফ দ্য এনপিএল অফ দ্য ব্যাংক, সে কি পাচ্ছে? 7,200 টাকা। এটা কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না, এবং ওনাদের একটা সম্মানজনক একটা ওনাদের সম্মানই দিতে হবে। এটা আমার একটা প্রপোজাল ভবিষ্যতের জন্য রইলো। সো হোয়াট উইল হ্যাপেন ইজ, তখন কিছু লোকজন আসতে চাইবে, হ্যাঁ ঠিক আছে আমি এখানে গেলে আমার তো একটা কিছু আসবে এখান থেকে, আমি তো এখন রিটায়ার্ড, আমার রিটায়ারমেন্টটা তো এখন ইন্টারেস্ট রেটস কমে গেছে ব্যাংকের, আমি রেখেছিলাম আমার হার্ড আর্ন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সেভিংস, এটা অর্ধেক হয়ে গেছে, আমি কি করে চলবো? তো ওনারা আবার আদারওয়াইজ, আজকাল আমাদের এভারেজ এজ হয়ে গেছে 74 দেশের লাইফ এক্সপেক্টেন্সি, আর লোকজন তো আল্লাহর মতো ভালোভাবে থাকতে পারলে 85-90 পর্যন্ত যে ব্রেন ফারের ভালোভাবে কাজ করতে পারছেন। এখন অনেকে আছেন যারা 85-90, সাইদুজ্জামান সাহেব 88, উনি চমৎকার, ওনার ব্রেন কত কথা বলছেন। তো ওনাদের মতো, সাইদুজ্জামান সাহেবদের মতো যাদের অন্য কোনো আপনার উপার্জনের কোনো ক্ষমতা নাই, ওনাদেরকে আমার মনে হয় আরো বেশি করে সম্মান করা উচিত। তো এটা আমার ভবিষ্যতের কথা। এবার কর্পোরেট গভর্নেন্স, এবং বললাম যেটা সুপারভাইজারি একটা বোর্ড হওয়া উচিত, এবং ট্রেনিং এর কথায় আমি আসি। আমি তখন ইস্টার্ন ব্যাংকের বোর্ডে ছিলাম 2004-5-6 সালে। তখন ফারুক সোবহান সাহেব, উনি প্রেসিডেন্ট বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, উনি বললেন যে আমি ডিরেক্টরদের ট্রেনিং দেবো। তো উনি বিভিন্ন জায়গার আইএফসি থেকে অনেক জায়গা থেকে লোকদের নিয়ে আসলেন, আমাকে উনি ট্রেনার বানালেন, তুমি শিখে ট্রেনিং করবে। ঠিক আছে। তো আমরা যখন আমন্ত্রণ করলাম বিভিন্ন ব্যাংকের, ইভেন আমি ইস্টার্ন ব্যাংকের বোর্ডে থাকাতে আমি 4 জনকে নিয়ে যেতে পেরেছিলাম অনেক ধরনের অনুরোধ করার পরে, কিন্তু কেউ সেই সব ট্রেনিং সেশনে কেউ থাকতে চায় না। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সব বের হয়ে যায়, কেউ থাকতে চায় না। তো ফারুক সোবহান সাহেব বললেন আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আমি তোমাদের নিয়ে যাব। উনি আমাদের নিয়ে সিটি ব্যাংকের বোর্ডে গিয়েছিলেন, তখন আমি ওখানে প্রেজেন্টেশন দিয়েছিলাম অন কর্পোরেট গভর্নেন্স। সিমিলারলি আমি ঢাকা ব্যাংকের বোর্ডে গিয়েছিলাম, ওখানে আমি দিয়েছিলাম। তো ওটা খুব ভালো লেগেছিল, ওগুলো আই ওয়াজ ওয়েল রিসিভড। তখন আমি বলবো একটা কথা, দিন মাহমুদ সাহেব সুন্দর করে ওয়েলকাম করেছিলেন সিটি ব্যাংকে, আর হাই সরকার সাহেব ফাউন্ডিং চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান ঢাকা ব্যাংকের আবার হয়েছেন, উনিও সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন। তারপর ফারুক সাহেব চিন্তা করলেন যে আরো কেমনে ব্রডেন করা যায় ট্রেনিং অফ ডিরেক্টরস। তো উনি ঠিক করলেন যে মালয়েশিয়া যাওয়াটা চিপ, প্লেনে খুব চিপ, হোটেলেও চিপ। তো উনি সেটা ব্যবস্থা করলেন, সেখানে আমি গেলাম। মির্জা আজিজুল ইসলাম সাহেব তখন উনি বিএসসিসির চেয়ারম্যান, উনি গেলেন। তারপরে রুমি আলী সাহেব গেলেন, আরো অনেকে গিয়েছিলেন। তখন বেশ অনেক ব্যাংকের চেয়ারম্যান ডিরেক্টর ওখানে গিয়েছিলেন এবং সারাদিন ছিলেন সেই ট্রেনিং সেশনে। সো দ্যাট ওয়াজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া। আদারওয়াইজ ট্রেনিং এ কেউ যেতে চায় না। কিছুদিন আগে আইএফসি ও 2-3 বছর আগে ট্রেনিং করেছিল, তো ওখানে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে অনুরোধ করলাম, তো আমাদের খুব ভালো ডিরেক্টর আছেন, জানতে চায় সবসময়, উনি নিজে গেছেন, গিয়ে ওনাকে 2 দিন কাটিয়েছেন, এবং এসে উনি বোর্ডে অন্যান্য বোর্ড মেম্বারের সঙ্গে এটা উনি শেয়ার করেছেন, যার জন্য আমি ওনাকে অনেক শ্রদ্ধা আমার ওনার জন্য বেড়ে গেছে, আমি অনেক সম্মান জানাই। তো ভবিষ্যতের কথা যেটা আমি বললাম সেটা হলো যে এই কাজগুলো করতে হবে, ব্যাংকের সুপারভাইজারি বোর্ডস আলাদা করতে হবে, এবং একটা আপনার অপারেটিং বোর্ড আলাদা করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ডিরেক্টরস হু উইল ডু দি ক্রেডিট এন্ড হু উইল ডু দি কমপ্লায়েন্স, এবং যতটুকু সম্ভব অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ব্যাংক মাস্ট গো টু দ্য সিইও। অলরেডি বাংলাদেশ ব্যাংক সার্কুলার মতো অনেকটা অ্যাডমিনিস্ট্রেশন সিওর হাতে, আরো বেশি সিওর হাতে যাওয়া উচিত, উইথ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, সিইও অ্যাকাউন্টেবল, প্রত্যেক মাসে দরকার হলে সে তার কি করেছে না করেছে, যেগুলো সিগনিফিকেন্ট ওগুলো রিপোর্ট করবে। তাহলে ওখানে অনেকগুলো ডাইনামিজম আসবে আমি মনে করি। দ্যাট ইজ ওয়ান ওয়ে। আরেকটা তো আমি অলরেডি বললাম যে ভালো ভালো অনেক লোকজন আছে, আমাদের প্রফেসরস আছে, অ্যাকাউন্টেন্টস আছে, লয়ার্স আছে, প্রাক্তন ব্যাংকার্স আছে, ইকোনমিস্ট আছে, অনেক ধরনের লোকজন আছে, আমাদের অনেক রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্টস আছে। তাদের সবাইকে ঠিকমতো অ্যাট্রাক্ট করার জন্য তাদের সম্মানটা বাড়ানো উচিত আমি মনে করি। তো এখানে আরো বক্তা 2 জন রয়ে গেছেন, তো তাদের অনেক কিছু বলার আছে।
পরে যদি আমার কিছু বলার সুযোগ হয়, যদি দরকার হয়, আমি কথা বলবো। আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আবার ধন্যবাদ। আপনারা সবাই আমার কথা শুনেছেন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন ইস্টার্ন ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আলী রেজা ইফতেখার, এবং উনি বর্তমানে এবিপির চেয়ারম্যানও। স্যার, আপনাকে অনুরোধ করছি যে আপনার কাছেও আমরা প্রথমত একটু ইব্রাহিম খালেদ স্যার সম্পর্কে বলবেন যেভাবে আপনি দেখেছেন, আর তৃতীয়ত আপনার কাছেও আমরা পজিটিভ কিছু কথা শুনবো, কিছু আশার কথা শুনবো যে গভর্নেন্সে কোথায় পরিবর্তনগুলো, পজিটিভ পরিবর্তনগুলো আমরা দেখছি, যেটা সামনের দিকে আমাদের ব্যাংকে এগিয়ে নিয়ে যাবে। জি, আলী রেজা ইফতেখার স্যার। জি। প্রথমে আমি বাংলাদেশের 50 বছর স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর 100 বছর জন্মবার্ষিকী উপলক্ষে এবং বাংলাদেশের সমস্ত স্বাধীনতাপন্থী যারা আছেন তাদের সবাইকে সম্মান জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আমি একটু কম কথা বলবো, বিকজ আমি একটু কোভিডে আক্রান্ত হয়েছিলাম। আমি এখন আপনাদের দোয়ায় সম্পূর্ণ ভালো। ইব্রাহিম খালেদ সাহেব অ্যাকচুয়ালি উনি আমার মামা, আপনারা তো অনেকে জানেন, অত জানেন না। এবং আমরা গত 2 বছর আগে আমরা বসুন্ধরায় আসছি, এর আগে আমি ধানমন্ডি থাকতাম। উনি প্রতি সপ্তাহে উনি এক সময় আমাদের বাসায় আসতেন এবং আমাদের সাথে কথা বলতেন। সো মামা হিসেবেও কথা বলতেন এবং একজন গার্জেন হিসেবে কথা বলতেন। আপনারা ওনার সম্বন্ধে অনেক কিছু বলেছেন, আমি শুধু 2টা শব্দ দিয়ে ওনাকে আমি চেষ্টা করব ডিসক্রাইব করার জন্য, যে উনি অ্যাকচুয়ালি উনি কি ধরনের মানসিকতা দিয়ে কথা বলতেন। আমার কাছে মনে হয়েছে যে উনি সংগ্রামী না, উনি একজন অগ্রগামী মানুষ ছিলেন। ওনার মধ্যে আমি কখনো কোনো হাস বা রাশ কোন রকম কমেন্ট দেখি নাই, কিন্তু সবসময় একটা প্রোগ্রেসিভ আমি দেখেছি, যে উনি একটা জিনিস চেঞ্জ করতে চাচ্ছেন, এই জিনিসটা উনি সবসময় চেষ্টা করতেন। এবং আমাকে উনি সবসময় বলতেন যে দেখো, তুমি মাস্টারের ছেলে, তোমার বাবাও শিক্ষক, তোমার মাও শিক্ষক, তোমাদের একটু সাহস বেশি হওয়া উচিত। তো আমিও আনিস ভাই বলতাম যে মামা, আপনি তো রিটায়ার করে ফেলেছেন, আপনি অনেক কিছু বলতে পারেন, আমরা অনেক কিছু বলতে চাই, হয়তো সব পারি না, কিন্তু কিছু কিছু যে পারি না তাও না। তখন উনি বলতেন যে হ্যাঁ আমি জানি, তুমি আমার সাথে বিআইবিএম অনেক তর্ক করেছো। আমি বলছি আমি আপনার তর্ক করি নাই, আমি আপনার সাথে আমার এক্সচেঞ্জ অফ ভিউজ আমরা শেয়ার করেছি। এবং আমার মনে হয় ওই মিটিং এ ডক্টর তৌফিক সাহেবও ছিলেন, ওইখানে অনেক পজিটিভ জিনিস উঠে এসেছে। তখন উনি আমাকে বলতেন যে হ্যাঁ আমি চাই তোমরা এগুলি কন্টিনিউ করো। আর উনি অনেক কঠোর ছিলেন, কিন্তু হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট, বাট উনি কখনো নির্মম ছিলেন না। উনি স্পষ্টবাদী ছিলেন। উনি, আমার মনে হয় না উনি কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কিছু বলতেন, কিন্তু ওনার কিছু স্ট্রং মেসেজ হয়তো অন্যান্য কারোর কাছে হয়তো মনে হতো যে এটা হয়তো উনি কাউকে আঘাত করছেন। উনি যেহেতু আমার মামা হন, আমি ওনাকে অনেক ছোটবেলা থেকে চিনি, ওনার মধ্যে এই মানসিকতা কখনো ছিল না। উনি মানুষকে গাইড করতে চাচ্ছেন এবং মানুষকে উনি সাহস যোগাতেন। আমি যেটা সবচেয়ে বলি, উনি মানুষকে সাহস যোগাতেন এই কারণে যে যেটা যদি ভুল তোমার চোখে মনে হয়ে থাকে, তুমি সেটা নিয়ে কথা বলো। কর্পোরেট গভর্নেন্স ছিল ওনার একদম রক্তের আরএনএ এবং ডিএনএ এর একটা মিশ্রণ। কারণ উনি বিশ্বাস করতেন যে কোনো একটা ইনস্টিটিউশন, স্পেশালি ব্যাংকিং সেক্টরে যে জিনিস সবচেয়ে ল্যাকিং, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এবং নন পারফর্মিং লোন। এবং কর্পোরেট গভর্নেন্সের অ্যাবসেন্সের জন্য বা কর্পোরেট গভর্নেন্সের ইনঅ্যাডিকুয়েট ইমপ্লিকেশনের জন্যই নন পারফর্মিং লোনটা বাড়ে। এটা আমি নিজেও বিশ্বাস করি অ্যাজ এ ব্যাংকার। কিন্তু উনি বলতেন যে দেখো, এইটার এমন একটা ব্যাপার, বাংলা ব্যাংকের সার্কুলার আছে, নীতিগত সমস্ত কিছু লিখিত আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে আসল জিনিস। আমি আনিস ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে বোর্ডের যে কার্যকলাপ এবং ম্যানেজমেন্টের কার্যকলাপ আরো বেশি ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং এটার কাজ আরো ভাগ করা উচিত। পৃথিবীতে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিলস ব্যাংকের কান্ট্রি হেড, ক্রেডিট হেড ছিলাম।
আমার কোনো প্রপোজাল আমরা কখন দেখিনি কোনো ব্যাংকের কোনো বোর্ডে গেছে, যত মিলিয়ন ডলার হোক, যত বিলিয়ন ডলার হোক, এগুলি গেছে এক্সপার্টদের কাছে, যারা এই জিনিসগুলি বুঝেন তাদের কাছে। আপনি একটা ডাক্তারকে দিয়ে একটা ব্রিজ বানাতে যেন না, একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি হার্ট অপারেশন করতে যেন না, ফ্যাটাল হয়ে যাবে। যার যা স্কিল তাকে সেটা করতে দেন, সেই স্কিলটাকে ডেভেলপ করতে দেন। আমার যদি না থাকে সেই স্কিলটাকে আমাকে সুযোগ দেন ডেভেলপ করার জন্য, আমাকে ওই পর্যায়ে নিয়ে যান যাতে করে আমি আমার স্কিল ইমপ্লিমেন্ট করতে পারি। কর্পোরেট গভর্নেন্সের আমার মনে হয় বাংলাদেশের আরো অনেক অনেক দূর যেতে হবে, অনেক অনেক দূর। আমরা যদি একটা বেসিক ডাটা দেখি, এতে করে সারা বাংলাদেশের, আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা বলতে পারবো না, টোটাল ক্যাপিটালের কত পার্সেন্ট হচ্ছে মালিকদের? অ্যারাউন্ড 10। বাকি 90% টাকা হচ্ছে কাস্টমারের। সো 10%-এর আপনি টোটাল ওনারশিপ ইজ 10। এরপর তো আপনি সেগ্রিগেশন ভাগ করেন 2%, 3%। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কনসেপ্টটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের একটা স্ট্রং বাইট থাকতে হবে। তার কারণ হচ্ছে যে আমাদের ব্যাংক এবং অন্য একটা ইন্ডাস্ট্রি কিন্তু একই জিনিস না। আপনি কখনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কখনো চিন্তা করতে পারবেন না যে আপনার একটা ফ্যাক্টরি। এটা টোটালি রং একটা কনসেপ্ট। ব্যাংকে প্রফেশনাল লোক কাজ করে, ব্যাংকে স্কিল লোক কাজ করে, ব্যাংকে ডাইরেক্টলি ব্যাংক বা যে কোনো দেশের অর্থনীতির সাথে সব সরাসরি জড়িত। বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশের এনি পলিসি আপনি ইমপ্লিমেন্ট করতে যান, আপনি নির্ধারণ করতে চান, আপনাকে ব্যাংকের সাহায্য যেতে হবে। সো এটা এমন একটা ইনস্টিটিউশন, এটা কারো ব্যক্তি পর্যায়ে ইনস্টিটিউশন হতে পারে না। সো এই জন্য আমার মনে হয় যে উনি সবসময় বলতেন যে কর্পোরেট গভর্নেন্স এমন একটা জিনিস, এটা একটা স্ট্রং সেগ্রিগেশন থাকা উচিত, সিওদের অ্যাকাউন্টেবিলিটি থাকবেই। আমি কখনো আনিস ভাই যে কথা বলেছি সম্পূর্ণ একদম, আমি বলি নাই যে আপনি সিওদেরকে ফ্রি হ্যান্ড দেবেন, নো। প্রত্যেকটা সিও একটা কেপিআই থাকবে, সেই কেপিআই আপনি রিভিউ করেন, কিন্তু সিওদেরকে আপনাকে একটা নির্দিষ্ট বলয়ের ভিতরে আপনাকে অপারেট করার সুযোগ দিতে হবে। তা নাহলে সেই সিও কখনো ভালো করতে পারবে না, কোনোদিন পারবে না। একটা বোর্ড একটা প্যারামিটার করে দিবে কর্পোরেট গভর্নেন্সের আন্ডারে, তার একটা কেপিআই থাকবে, সেই কেপিআই আপনি মনিটর করেন। সেই কেপিআই মনিটর না করে আপনি যদি ডে টু ডে বেসিসে আপনি মনিটর করতে চান, দিস উইল বি ডিজাস্টার। তাহলে প্রফেশনাল লোক দরকারটা কেন? তাহলে কেন আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট আমাদের কোম্পানিতে আমরা রাখি? কেন আমরা লয়ারের ওপিনিয়ন নেই? তাহলে সবাই তো সব কাজ করতে পারে। তো এই কর্পোরেট গভর্নেন্সটা যদিও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে অনেক পরিষ্কার করে লেখা আছে, আমার মনে হয় এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব এমন ভাবে করা উচিত, এবং এটা বোর্ডের দায়িত্ব, ম্যানেজমেন্টের দায়িত্ব, যাতে যেগুলি ইমপ্লিমেন্ট হয়। কারণ ব্যাংকগুলি যদি আমাদেরকে আগাতে হয়, আমাদের কর্পোরেট গভর্নেন্সের আর কোনো উপায় নাই। আমরা প্রফিট কত করলাম, আজকে এই বছর প্রফিট বেশি করলাম, ব্রাঞ্চ 10টা করলাম, এগুলি ইমমেটেরিয়াল, এগুলির কোনো ভ্যালু নাই। প্রফিট ইজ নট গ্যারান্টেড, আপনার রেভিনিউ ইজ নট গ্যারান্টেড। আপনি ব্যাংকটাকে সাস্টেনেবল করতে পারছেন কিনা সেটা হচ্ছে আসল জিনিস। একটা ব্যাংক যখন তৈরি হয় আমাকে চিন্তা করতে হবে ব্যাংকটা 100 বছর থাকবে, এটা 5 বছর পরে টার্ম লোন পেমেন্ট হয়ে যাবে, তারপর ফ্যাক্টরি বন্ধ, এগুলো হতে পারে না। ইট মাস্ট বি সাস্টেনেবল অ্যাট লিস্ট ফর 100-120 ইয়ার্স। আজকে চ্যালেঞ্জার ব্যাংক 150 বছর, আজকে দেখেন পৃথিবীর সমস্ত ব্যাংকগুলি এত বছর কেন চিন্তা করে? বিকজ দে ওয়ান্ট টু, তারা একটা সাস্টেন করতে চায়। সাকসেশন, এমডির পরে কে হবে, ম্যানেজমেন্ট কি হবে, এগুলি দিস ইজ আন্ডার দ্য কর্পোরেট গভর্নেন্স। আমি সারা জীবন থাকবো, তাহলে আমার পরে কে লোকটা আসবে, তাকে আমি কিভাবে ট্রেন করছি? ট্রেনিং এ তো কোনো এখানে কোনো রকম আপনার ইয়ে নাই, মানে না করার, না শেখার কোনো স্কোপ নাই। আপনি স্কিল ডেভেলপ না করতে পারলে আপনি অবসোলেট হয়ে যাবেন। আমি অবসোলেট হয়ে যাবো আজকে। প্রতিনিয়ত আমাকে দেখতে হবে নতুন নতুন কি হচ্ছে। সো ইব্রাহিম খালেদ সাহেব যে কথাটা উনি সবসময় বলতেন, আমাদেরকে বলতেন, আদর করে বলতেন, অনেক সময় একটু যেহেতু পারিবারিক সম্পর্ক ছিল বলতেন যে এত পৃথিবীতে এত ভয় পাওয়ার কিছু নাই। কাউকে হার্ট না করে সত্য কথাটা বলা যায়, সঠিকভাবে বলা যায়, সঠিক স্থানে বলা যায়, এবং একদিন বললেও হবে না,
এগুলো আস্তে আস্তে মানুষকে বুঝাতে হবে এবং একটা ক্লাউড তৈরি করতে হবে যাতে বুঝতে হয় যে না, সেগ্রিগেশন অফ ডিউটি, সেগ্রিগেশন অফ রেসপন্সিবিলিটি, সেগ্রিগেশন অফ অ্যাকাউন্টেবিলিটি এগুলি থাকতে হবে, কারণ কেউ কারোর থেকে ছাড় যেন না পায়। আপনি দেখেন এই যে আমাদের আজকে যে এনপিএল গুলি হচ্ছে, সেই এনপিএল এর ভিতরে কেন হচ্ছে আমরা আমরা বহু জানি, কিন্তু মেজার কত নিতে পারছে সেটা হচ্ছে আসল জিনিস, আসল চ্যালেঞ্জ, তাই না? সো এই জিনিসগুলি আমাদের আমাদের কি ইব্রাহিম খালেদ সাহেব যেগুলো বলেছেন যে কর্পোরেট গভর্নেন্স এবং এনপিএল এই দুটো যে যোগ, যদি আমরা সত্যি সত্যি যদি আমরা যদি চাই ব্যাংকিং সেক্টরকে একটা শক্তিশালী একটা সেক্টর তৈরি করতে, আমি এখনো মনে করি আমাদের এখনো অনেক সুযোগ আছে এই সেক্টরটাকে আরেকটু বেশি শক্তিশালী করার জন্য। এবং আমি মনে করি যে ওনার মতন যেরকম উনি যেরকম একটা অগ্রগামী বক্তব্য রাখতেন সবার সামনে, এবং উনি আপনি কখনো নির্মম কথা বলতেন না, কঠোর কথা বলতেন। আমরা যারা এখন ব্যাংকিং কাজ করি বা আমরা যারা এখন আমাদের সাথে যারা আমাদের ছোট ভাই যারা ব্যাংকিং কাজ করছে বা আনিস ভাইয়ের মতন যারা নাকি ব্যাংকিং শেষ করে এখন যারা তারা একটা পর্যায়ে পড়ছে, আমাদের এই ধারাটা আমাদেরকে বজায় রাখা উচিত। কারণ আমাদের সবার দায়িত্ব, আমরা যখন একটা ভালো একটা প্রফেশনে আসছি, আমাদের সবার দায়িত্ব যেন এই সেক্টর যেন কখনো নষ্ট না হয়। কারণ এই এমন একটা সেক্টর, এখানে আমার থেকে 100 গুণ ভালো ডক্টর আহসান মনসুর বলতে পারবেন, এমন একটা সেক্টর, এই সেক্টরকে বাদ দিয়ে আপনি পৃথিবীতে কিছু করতে পারবেন না। আপনি যা ইচ্ছা করতে চান, আপনাকে আলটিমেটলি এই সেক্টর আসতেই হবে। সো এই সেক্টরকে যেন সুস্থ থাকে, সবল থাকে, স্বাস্থ্য ভালো থাকে, এটা সবার চেষ্টা করা উচিত। আর উনি ইব্রাহিম খালেদ সাহেব শেষের দিকে আমাদের সাথে বা ওনার সাথে আমার যোগাযোগ তো রেগুলার হতো, তারপরও উনি সবসময় বলতেন যে, উনি আমাকে এই কথাটা বলতেন যে, আমি আবার বলি যে তুমি তো শিক্ষকের ছেলে, তোমার এত ভয় কেন? এই কথাটা আমার কাছে খুব ভালো লাগতো যে উনি, আমার বাবা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, আমার আম্মা ছিলেন বিক্রম টিচার, উনি বলতেন যে শিক্ষকের ছেলেদের একটু শর্ট থাকা বেশি উচিত, তারা একটু আউটস্পোকেন হওয়া উচিত। আমি চেষ্টা করি বিভিন্ন ফোরামে বলার জন্য যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা কাউকে হার্ট করার জন্য না। আমি আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, আমি আমার ইন্ডাস্ট্রি প্রায় 37 বছর কাজ করছি, এবং আমি চাই যে এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির ইব্রাহিম খালেদ সাহেবের স্পেশালি কর্পোরেট গভর্নেন্সের যে থট প্রসেস, এটা ইমপ্লিমেন্ট হোক। আমি আসলে বেশিক্ষণ কথা বলতে চাই না, বিকজ আমি একটু উইক আছি। তো আপনার যদি আমাকে একটু সময় কম দেন আমি খুশি হব। আর আমি আবারও ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং কাদমি সাহেব আত্মার মাগফিরাত কামনা করি, যাতে করে ওনারা যেখানে থাকুক ওনারা যেন ভালো থাকে, এবং ওনাদের প্রতি আমাদের দোয়া থাকবে যে ওনারা যেই বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছেন, আমরা যেন ব্যাংকিং এবং অর্থনৈতিক পর্যায়ে কাজ করি, তারা যেন সেই বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি। খুদা হাফেজ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমাদের আলোচক বৃন্দের মধ্যে আজকের শেষ আলোচক আমাদের সাথে আছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্যার, ওনাকে আমাদের ইব্রাহিম খালেদ স্যারকে আমি জানি না যে উনি যখন প্রথম ফ্যাকাল্টি হিসেবে ছিলেন ওই হিসেবে উনি পেয়েছেন কিনা, বাট অবশ্যই চেয়ার প্রফেসর হিসেবে যখন বিআইবিএম এর সাথে সম্পৃক্ত ছিলেন তখন তৌফিক আহমেদ স্যার ডিজি হিসেবে বিআইবিএম এর দায়িত্বে ছিলেন। সো আপনি এই বিষয় ভিত্তিক আপনার মতামতের পাশাপাশি প্রশিক্ষক হিসেবে স্যারকে যেভাবে দেখেছেন একটু যদি আমাদের সামনে উপস্থাপন করেন, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী স্যার। স্যার, এটা আপনার অফ করা আছে, আনমিউট করতে হবে। ধন্যবাদ ডক্টর আহসান হাবীব। আজকের বিষয়ের উপরে আলোচনা যাওয়ার আগে আমি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং সর্বপ্রথমে আমি আবারও খন্দকার ইব্রাহিম খালেদের আত্মার প্রতি সম্মান জানাচ্ছি।
এবং খন্দকার ইব্রাহিম খালেদ স্যারকে তো ডেফিনেটলি আমি তো সবসময় ওনার সাথে, যদিও উনি বিএমএ প্রথম ফ্যাকাল্টি ছিলেন, কিন্তু আমরা যখন জয়েন করেছি তখন উনি ছিলেন না। তখন উনি অলরেডি ওনার অর্গানাইজেশনে ফেরত গিয়েছেন, কিন্তু আমাদের সাথে যোগাযোগ ছিল সবসময়। তো ওনার জীবনের শেষ কয়েকটা দিনের ওনার সাথে আমার মানে যোগাযোগটা সবচেয়ে বেশি ছিল, যদিও উনি হয়তো ফিজিক্যালি জানবেন না বা জানার কথাও না, কারণ ওনার প্রতিদিন অনেক রক্তের প্রয়োজন হতো। তো সেই রক্তগুলো জোগাড় করতাম আমরা এই যে এমবিএম এর অ্যালামনাই স্টুডেন্টদের মাধ্যমে। জুয়েলি আমাকে সবচেয়ে বেশি কোঅপারেট করেছে। জুয়েল সব ইমেল দিত সবাইকে, সবাই যার যার ওনার যে গ্রুপের ব্লাড সেই রক্ত দিতে আসতো। এবং ওনার জীবনের ওনার শেষ কয়েকটা দিন আমরা সার্বক্ষণিকভাবেই ওনার খোঁজ খবর রাখতাম। তবে প্রফেশনাল লাইফে শুধুমাত্র বিএএফএম এর চেয়ার প্রফেসর হিসাবে নয়, আমাদের সাথে যোগাযোগ ছিল একদম প্রথম থেকেই। উনি সবসময় বিএএফএম আসতেন এবং ভিজিটিং লেকচার হিসাবে উনি বিভিন্ন বিষয়ের উপরে উনি লেকচার দিতেন। তবে উনি পছন্দ করতেন সফট স্কিলের উপরে কথাবার্তা, লিডারশিপ, নেগোসিয়েশন স্কিল, এগুলোর উপরে ব্যাংকারদেরকে উনি কথাবার্তা বলতে মানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এবং এই যে আজকে যে আমি কর্পোরেট গভর্নেন্স এবং ওনার কথাবার্তা সবকিছু মিলিয়ে বলছি, যে ইফতেখার ভাই বলছিলেন যে আসলে আমাদের ব্যাংকিং সেক্টরের কর্পোরেট গভর্নেন্স অন্যান্য সেক্টরের মতো না। সেই কথাটা রেশ ধরে বলছি। আসলে কিছুদিন আগে বাংলাদেশের এক ভদ্রলোক আসছিলেন, আমরা বিএফএম থেকে ওনাকে আনিয়েছিলাম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একজন প্রাক্তন গভর্নর সুব্রি দুব্বা রাও। তো উনি বলেছিলেন আমাদের বিএফএম একটা লেকচার দেওয়ার সময় যে financial markets are completely different from other markets because financial markets are not self-correcting market. এবং এখানের কর্পোরেট গভর্নেন্স যেহেতু এটা সেলফ কারেক্টিং মার্কেট না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার মার্কেটস। ওকে, তো এটাই আর কি আসলে আমাদের ইফতেখার ভাই যে কথাটা বলছেন ওনার সাথে তাল মিলে, এবং খন্দকার ইব্রাহিম খালেদ সাহেব সেটাই মিন করতেন এবং সেটা উনি বুঝতেনও এবং সেটাই উনি বলার চেষ্টাও করতেন বিভিন্ন জায়গায়, যে আসলে যে ব্যাংকিং সিস্টেমের যে সবচেয়ে বড় সমস্যা আসলে এটা এনপিএল না, এনপিএলটা তো আসছে আমাদের গভর্নেন্স এর প্রবলেম থেকে, তাই না? সেই জন্য উনিও সবসময় বলতেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু আসলে এনপিএল না অন্য কিছু, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ল্যাক অফ গভর্নেন্স, না আমাদের ল্যাক অফ গুড গভর্নেন্স, আমাদের ব্যাংকিং সিস্টেমের গভর্নেন্স নাই, এবং ব্যাংকিং সিস্টেমের গভর্নেন্স অন্যান্য সিস্টেমের সাথে এক করে ফেললে হবে না, তাই না? সুতরাং এই কথাবার্তা কিন্তু খালেদ স্যার মানে সবসময় আমাদেরকে বলতেন বা বলেছেন, বা ওনাকে বিভিন্ন সভা সমিতিতে এই সমস্ত কথাবার্তাগুলো আমরা বলতে শুনেছি। আর তারপরে আনিস ভাই এবং ইফতেখার ভাই যে কথাগুলো বলেছেন যে উনি তখন চাকরিতে ছিলেন না, আসলে আমার স্পষ্ট মনে আছে চাকরিতে থাকা না থাকার ব্যাপার না। যখন কিবরিয়া সাহেব যখন ফাইন্যান্স মিনিস্টার, বিআইবিএম একটা সেমিনার হচ্ছিল, তখন খালেদ স্যার হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। ওকে, এবং কিবরিয়া সাহেবকে সামনে বসিয়ে উনি তখন বলেছিলেন যে আপনি অর্থমন্ত্রী, আপনি এগুলো একটু খেয়াল রাখেন, ব্যাংকিং সিস্টেম কিন্তু দিন দিন মাফিয়াদের কবলে চলে যাচ্ছে। এবং পরের দিন সমস্ত পেপারে এগুলো হেডলাইন নিউজ হয়েছে, এবং পরের দিন কিবরিয়া সাহেব খালেদ সাহেবকে ডেকেছেন যে আপনি আমার সামনে এরকম কথাবার্তা বলে ফেললেন, এবং ওদিকে ফরাসুদ্দিন স্যার তখন আপনার গভর্নর, সবার সামনে উনি এই সমস্ত কথাবার্তা বলতেন। সুতরাং উনি যে একেবারে চাকরি রক্ষা করার জন্য যে রেখে টেকে বলতেন তা না, আমি ওই সেমিনারে ছিলাম, বুঝছেন, বিআইবিএম এটা হয়েছে, এবং সেখানে উনি সবার সামনেই বলছিলেন, কিবরিয়া স্যারের সামনেই, যে আপনারা খেয়াল রাখেন, আপনি অর্থমন্ত্রী, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, ব্যাংকিং সিস্টেম কিন্তু দিন দিন মাফিয়াদের কবলে চলে যাচ্ছে। ওকে, আবার আহসান মনসুর স্যার বলতেছিলেন উনি আওয়ামী পন্থী কিনা জানেন না, আসলে উনি একদম খুব কট্টর আওয়ামী ছিলেন, এবং সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, কারণ আমি ওনার সাথে খুব গভীরভাবে মেলামেশা করেছি। কিন্তু দেখেন তদন্ত কমিশন, যে শেয়ার বাজার তদন্ত কমিশন রিপোর্ট বা অন্যান্য জায়গায় এই আওয়ামী পন্থীদের বিরুদ্ধে বলতে কিন্তু উনি একটু দ্বিধা করেননি। মানে আসলে আওয়ামী পন্থী না বিএনপি পন্থী সেটা কিন্তু বড় কথা না, উনি যেহেতু ওনার উপর যেহেতু একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো সুতরাং এই দায়িত্ব পালন করার জন্য কেউ যদি অন্যায় কিছু করে তার বিরুদ্ধে বলতে উনি কোনো সময় উনি দ্বিধাদ্বন্দ্ব করেননি। এবং আপনাদের সামনে আরেকটা কথা বলি,
যে এটা এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, উনি কিন্তু বিএনপির আমলে বঙ্গবন্ধুর ছবি মানে সবসময় টাঙিয়ে রাখতেন এবং কোনোদিন ভয় করেননি। আমি জিজ্ঞেস করেছি, স্যার আপনার রুমে বঙ্গবন্ধুর ছবি, এটা তো লোকজন দেখলে বলে, কেন লোকজন কেন, এটা তোমাদের সাইফুর রহমান সাহেবও জানে এবং তারা আমাকে কেউ কেউ কোনোদিন কোনো কিছু বলেনি। সুতরাং উনি একজন কট্টর আওয়ামীপন্থী ছিল, কিন্তু তাই বলে আওয়ামীপন্থীদের খারাপ কাজকে উনি কখনোই আপনার সাপোর্ট করেন নাই, বা যেই হোক। এবং এই যে শেয়ার বাজার তদন্ত কমিটিতে ওনার সাথে আমিও ছিলাম কমিটির একজন সদস্য, আমি দেখেছি সেখানে যে উনি কখনো কোনো ব্যাপারে ভয় করতেন না। ওকে, আমি আরেকটা ঘটনা বলি। উনি তখন সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের মনে কি একটা ডিফল্ট কেস নিয়ে ওটা আমাদেরকে রেফার করেছিল বিএবিএম কে, সেই কেসটা থার্ড পার্টি হিসেবে ইভালুয়েট করতে। এবং সেখানেও আমি দেখেছি যে ইব্রাহিম খালেদ সাহেবকে উনি কখনোই এই যে গভর্নর সাহেব কি মনে করবেন, মন্ত্রী সাহেব কি মনে করবেন, আমাদের পার্লামেন্টারি কমিটি কি মনে করবেন, সেগুলো চিন্তা ভাবনা করে বলতেন না। এটার মধ্যে আমি তৌফিক, এটার রহমান কেস নারায়ণগঞ্জে তোমরা করেছিলে, আমি ছিলাম তখন বোর্ডে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ছিলেন। হ্যাঁ, আমাদেরকে রেফার করা হয়েছিল, কারণ খন্দকার ইব্রাহিম খালেদ সাহেব কোনোভাবেই ওইটা আসলে লেন্ডিং করতে উনি রাজি ছিলেন না। তো যাই হোক, আসলে এই উনিও সবসময় বিশ্বাস করতেন যে আমাদের দেশে ব্যাংকিং এর যে এখন মূল সমস্যা, তার 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 রুট হচ্ছে আমাদের ল্যাক অফ গভর্নেন্স। এই ল্যাক অফ গভর্নেন্স আসলে আসতে হবে কিভাবে। এবং আজকে আমার কাছে খুব ভালো লাগছে আনিস ভাই এবং ইফতেখার ভাই, ওনারা এই কথাগুলো মানে বলছেন, কারণ আমি তো বেশ কিছুদিন আগে থেকে বলতেছি যে আমাদের দেশে এনপিএল যদি কমাতে চান, সর্বপ্রথম আপনাদের করতে হবে যে বোর্ডের উপর থেকে লোন স্যাংশনিং পাওয়ার আপনার উইথড্র করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু। ওইটা উইথড্র না করার, কারণ বোর্ডের দায়িত্ব কি লোন স্যাংশন করা? বোর্ডের দায়িত্ব হচ্ছে পলিসি তৈরি করা। সো বোর্ড পলিসি তৈরি করবে, ম্যানেজমেন্ট অ্যাকর্ডিংলি পলিসিগুলো ইমপ্লিমেন্ট করবে এবং অডিট কমিটি সেগুলো দেখবে। এটি তো হচ্ছে কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার, তাই না? এর বাইরে যদি আপনারা যান তাহলে ডেফিনেটলি এনপিএল কেন সব দিক থেকে আমাদের আসলে রেজাল্ট খুবই খারাপ আসবে। তো সুতরাং আসলে আমাদের এখন অবস্থা খারাপ, তাই বলে তো আমাদের মানে একেবারে হাল ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই। একদিকে সেন্ট্রাল ব্যাংক শক্তিশালী করতে হবে, অন্যদিকে আমাদেরকে এই কর্পোরেট গভর্নেন্স ফিরিয়ে আনতে হবে। এবং এই কর্পোরেট গভর্নেন্সের স্ট্রাকচার ভালো মতো ইমপ্লিমেন্ট করতে গেলে একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংকের দরকার। এবং আমি এই যে আজকাল অনেকে এই যে ব্যাংকের সংখ্যা নিয়ে মানে কথাবার্তা বলে, যে বাংলাদেশ ব্যাংকের বোর্ডই কিন্তু একই তো বোর্ড, তাই না? বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে কিন্তু তিনবার এই যে 9টা নতুন ব্যাংক লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তিনবার বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্টকে রিফিউজ করে চিঠি দিয়েছিলাম। আমি সেই চিঠির কপিটা আমি পড়েছিলাম এবং দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ফ্যান্টাস্টিক লেটার। এবং এত প্রফেশনালি লেখা, গভর্নমেন্টকে অপোজ করে, কারণ গভর্নমেন্টকে মানে অপোজ করা মানে কি, ওরা তো অ্যাক্টিভিস্ট না, সেভাবে অপোজ করা না, কিন্তু প্রফেশনালি অপোজ করে দেওয়া হয়েছিল। কিন্তু বিং এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক কতবার আর রিফিউজ করতে পারে? তারপরে আলটিমেটলি, কারণ আমাদের কথাও সেটা যে সুপারভিশন করবে সেন্ট্রাল ব্যাংক আর লাইসেন্স দিবে মানে গভর্নমেন্ট, এটা তো হইতে পারে না, তাই না? যে লাইসেন্স মানে লাইসেন্স স্যাংশন করবে সেই তো সুপারভিশন করবে। তা আমি সুপারভিশন করতে পারবো কিনা, আমার সুপারভাইজার ক্যাপাসিটি কেমন আছে, আমি সেটা ভালো মতো জানি, তাই না? কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বা আমার ক্ষমতা ওভারলুক করে গভর্নমেন্ট যদি আপনার এই ধরনের লাইসেন্স প্রোভাইড করে, তাহলে সেখানে তো একটা মিসম্যাচ হবে। তো যাই হোক, আমাদের দেশের এই কর্পোরেট গভর্নেন্স নিয়ে আজকে আলোচনা, কর্পোরেট গভর্নেন্স নিয়ে অনেক কথাবার্তা বলা যায় এবং কর্পোরেট গভর্নেন্সে সারাদিন ব্যাপী আমরা আলোচনা করতে পারি এবং এটাকে যে কোনো ভাবে ইমপ্রুভমেন্ট আনতেই হবে। কারণ এই যে দেখেন, বাংলাদেশ ব্যাংক তো তার কর্পোরেট গভর্নেন্সের আপনার মানে কি বলে পেপারের মধ্যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট ডিরেক্টরদের মানে করে দিয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কি এটা এনশিওর করতে পারে ফর দ্য ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক? করতে পারে না। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়া তো আপনার ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক গুলোতে আপনার গভর্নর কে নমিনেট, সরি আপনার ডিরেক্টর কে নমিনেট করে গভর্নমেন্ট। কিন্তু সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখে যে কে প্রপার আপনার এই যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট আপনার ফুলফিল করে নেই। যে ফুলফিল করে নেই তাকে সে গভর্নমেন্ট দ্বারা নমিনেটেড হোক আর যার দ্বারা নমিনেট হোক তাকে মানে সরিয়ে দেয়। তো এই জিনিসগুলো আমাদের দেশে আসতে হবে। এবং ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, ওদের কর্পোরেট গভর্নেন্স সংক্রান্ত, কারণ ওদের কিন্তু আবার একটা শরিয়া বোর্ড আছে, কিন্তু শরিয়া বোর্ডের কিন্তু আবার কোনো ফিট অ্যান্ড প্রপার টেস্ট নাই। দিস অ্যানাদার বিগ এরিয়া, কারণ অনেকগুলো ব্যাংক কিন্তু এখন ইসলামী ব্যাংকিং অপারেট করে। সুতরাং এইটা আরেকটা বড় এরিয়া যেখানে আমাদের একটু সজাগ হতে হবে।
কারণ এই যে আনিস ভাই যেটা বলতেছিলেন যে এরা বাংলাদেশে কেউ আসলে ট্রেনিং নিতে চায় না। আমি একবার দেখলাম বিভিন্ন ব্যাংকের, ইসলামী ব্যাংকের ধারায় যারা নাকি ব্যাংকিং করে, তারা দল বেঁধে ডিরেক্টর সাহেবরা সব মালয়েশিয়া যাচ্ছে ট্রেনিং নিতে, কিন্তু ট্রেনিং এর সময় আমি কিন্তু কাউকে আর দেখিনি। সবাই ঘুরাঘুরি করতেছে বা বাজার টাজার করতেছে, কিন্তু সবাই এক্সিকিউটিভ ক্লাসে গিয়েছে, এক্সিকিউটিভ ক্লাসে আবার ফিরে এসছে, কিন্তু কেউ ট্রেনিং এর ধারে কাছে কেউ নেই। তো সুতরাং এগুলোর দিকে আসলে আমাদের সবাই একটু যত্নবান হতে হবে। কর্পোরেট গভর্নেন্স, মূল ধারার কর্পোরেট গভর্নেন্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই জন্য একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংকেরও দরকার, এবং এই দুইটার সমন্বয়ে আসলে আমাদের ব্যাংকিং সিস্টেমের সুদিন ফেরত আসতে পারে। আজকে সময় কম, সেই জন্য আমার কথা এখানে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের 1 ঘন্টার পরিকল্পনা ছিল একটা অনুষ্ঠানের, কখন 2 ঘন্টা 15 মিনিট ছাড়িয়ে গেছে আমরা আসলে এই আলোচনায় আমরা বুঝতেও পারিনি। আপনারা চমৎকার মতামত রেখেছেন, এবং সবচেয়ে বড় কথা ইব্রাহিম খালেদ স্যারের সেই ওনার স্বপ্নের কর্পোরেট গভর্নেন্স কেমন হবে, ব্যাংকিং সেক্টর কেমন হওয়া উচিত, ওনার দৃষ্টিভঙ্গি, সেগুলো বিভিন্নভাবে উনি আলাদাভাবে স্ক্যাটারলি যেগুলো চারিদিকে ছিল সেগুলো একসাথে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনারা। আজকের আলোচকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাদের এই আলোচনার সাথে সম্পৃক্ত ছিলেন সবার প্রতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি ইব্রাহিম খালেদ স্যারের স্বপ্নের কর্পোরেট গভর্নেন্সের ওই পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো সামনের। আমি একটা জিনিস একটু অ্যাড করে, আনিস ভাই যে প্রপোজালটা দিয়েছেন, এবং এই বিএসপিএস সব ইয়াং ব্যাংকারদের একটু অর্গানাইজেশন, তারা যেন এটা একটু ট্রাই করে, অন্তত আমরা তাদেরকে হেল্প করতে পারবো। যে খন্দকার ইব্রাহিম খালেদ স্যারের, আপনারা যদি তাকে যদি তার ফুড স্টেপ রিয়েলি যদি ফলো করতে হয়, তার স্মৃতির রক্ষার্থে ওরা ওনার উপর একটা পাবলিকেশন করতে পারে কিনা, এবং ইটস রিয়েলি ভেরি গুড প্রপোজাল। আমরা বাইরে থেকে সবাই এই কাজে বিএসপিএস কে সাপোর্ট। হ্যাঁ, সেটা একটা চমৎকার কাজ হবে। তাহলে ওনার সেই কাজগুলোকে একত্রিত করে যদি আমরা একটা পাবলিকেশন আকারে সেটা সামনে রাখতে পারি। ইভেন বিআইবিএম এর বিভিন্ন, আমার ওই সময়টাতে আমার মনে আছে এবিসির প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু উনি আলাদা ব্যাংকিং সেক্টরের উপর একটা পেপার উপস্থাপন করতেন, সেগুলো কিন্তু আছে, এগুলো আমার কাছে হয়তো বেশ কিছু। আমি আসলে আমি বলি, জি স্যার। আমি অথবা আত্মীয়র আমরা গভর্নেন্স বা ব্যাংকে কি ঘটছে বা কি এক্সপেরিয়েন্স কম বলবো, আমি জানি বলবো না এখন, কিন্তু এখন যেহেতু আমি আনিস আর ইফতিখার একটু মুখ খুলেছে মনে হলো, আমি আরো আগে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এই জিনিসগুলো আমি বহু আগে লক্ষ্য করেছি। কমফোর্ট জোন, এমডির সাথে ডাইরেক্টরদের চেয়ারম্যানের কমফোর্ট জোন, কারণ আই হ্যাভ ডেল্ট উইথ দোজ চেয়ারম্যান এন্ড মেম্বার্স। আব্দুল সাহেব প্রথম চেয়ারম্যান ছিলেন বিএবি, তারপরে তো আকরাম ছিলেন, তারপরে অ্যাকশন আর এবিবি। অতএব এগুলো আমার মনে হয় তাদেরই লেখা উচিত এগুলো ফলো করে, এবং টু মোটিভেট আদার এমডিজ। রিটায়ার করার আগে যেন তারা, রিটায়ার করার পর nobody schedules the setting sun. So আমার মনে হয় বললে কত বেটার হয়। I think I'll urge that. তবেই কিন্তু ইব্রাহিম খালেদ স্যার কিন্তু তার কর্মজীবনে এগুলো বলেছেন, রিটায়ার করার পর যে বলেছেন তারা তখনও বলেছেন, পরে বলবেন। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় ইব্রাহিম খালেদ স্যার জীবনে বেঁচে থাকা অবস্থায় যে কথাগুলো বলেছেন সেটা যতটা মানে আমাদের জন্য ইন্সপিরেশন ছিল, উনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেটা আরো অনেক বেশি পাওয়ারফুল হয়েছে, এবং সেটা হয়তো আরো অনেক বেশি আমাদের জন্য উৎসাহের, উদ্দীপনার, ইন্সপিরেশনের কারণ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই স্যার। ওকে আতিউর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো, অল দ্য বেস্ট। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল।